আপডেট আছে? জি স্যার, আমরা লাইভ শুরু করে দিতে চাই স্যার। লাইভ অলরেডি শুরু হয়ে গেছে স্যার। ধন্যবাদ। সুধী বীরেন্দ্র, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আজকের এ লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সাথে ইতিমধ্যেই সংযুক্ত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশের মিডিয়ার জগতে জীবন্ত কিংবদন্তি জনাব নওয়াজেশ আলী খান, এবং আমাদের সাথে রয়েছেন জনাব আনোয়ার মোরসালিন, যিনি যিনি কেরিয়ার বাংলাদেশের এবং তরুণ প্রজন্মের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন, তাদের পথ নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আহ, তাদের উপস্থিতিতে আজকে আমরা এই যে কারিগরি শিক্ষার হার এবং গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে করণীয় বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই, আলোকপাত করতে চাই। আহ, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন আজকের এই আলোচনায়, আজকের এই আলোচনায়। আমরা শুরুতেই ইত্তেফাকে প্রকাশিত নিজামুল হকের একটি রিপোর্ট দিয়ে শুরু করতে চাই। আহ, এই রিপোর্টের মাধ্যমে আমরা দেখতে পাবো বর্তমানে কারিগরি অবস্থা কোন পর্যায়ে আমাদের আছে, কেন আমাদের আসলে এই কারিগরি শিক্ষার হার এবং গুণগত মান বৃদ্ধির বিষয়টা নিয়ে আলোচনার আলোকপাত করতে যাচ্ছি আজকে। পলিটেকনিকে ভর্তির হার বাড়াতে যে কোনো বয়সে শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। বিভিন্ন মহলের আপত্তির মুখে এমন বাড়তি সুযোগ দেওয়া হলেও শিক্ষার্থীদের আকৃষ্ট করা যায়নি, বরং প্রথম ধাপে গতবারের চেয়ে এবার কম শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। সর্বোচ্চ 5 বছর আগের এসএসসি পাস করা শিক্ষার্থীদের ভর্তির দাবি জানিয়ে আসছিল বিভিন্ন পলিটেকনিক কলেজের অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা। সে বিবেচনায় 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত এসএসসি উত্তীর্ণদের 2020-21 শিক্ষাবর্ষে পলিটেকনিকে ভর্তির সুযোগ রেখে প্রস্তাবনা তৈরি করেছিল কারিগরি শিক্ষা বোর্ড। কিন্তু বোর্ডের এই প্রস্তাবনা আমলে না নিয়েই বয়সের বাড়ি তুলে দেওয়া হয়। এর ফলে 70 বছর বয়সের বৃদ্ধ চাইলে 4 বছরের পলিটেকনিকে পড়াশোনার দ্বার উন্মুক্ত হয়। আর এতেই তীব্র আপত্তি ছিল কারিগরি সেক্টরের সর্বমহলের। ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করে, কিন্তু মন্ত্রণালয় এই সিদ্ধান্তে অনড় অবস্থানে থাকে। বয়সের সীমারেখার বার তুলে নীতিমালাও জারি করা হয়। সংশ্লিষ্টরা বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত নিয়মিত শিক্ষার্থীদের কারিগরিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। অন্যদিকে বয়স্ক শিক্ষার্থীরাও খুব একটা আগ্রহ দেখায়নি। ফলে এই নীতিমালার পরিবর্তন শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে সক্ষম হয়নি। বাস্তব চিত্র এমনই। সূত্র জানিয়েছে, গত বছর পলিটেকনিক কলেজগুলোতে ভর্তির জন্য 89,000 শিক্ষার্থী আবেদন করেছিল, কিন্তু এবার প্রথম ধাপে আবেদন করেছে 88,000, যা গতবারের চেয়ে 1,000 কম। আর নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বয়সের বার তুলে দেওয়া বেশি বয়সের শিক্ষার্থী পেয়েছে মাত্র 980 জন। এরা 2015 বা এর আগে এসএসসি উত্তীর্ণ। একজন শিক্ষার্থী আবেদন করেছেন যিনি 1994 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া বরাবরের মতো নারী কোটাও পূর্ণ হয়নি। পলিটেকনিকে 20% নারী কোটা রয়েছে। এবার মোট আবেদনকারীর 88,000 হলেও নারী আবেদন করেছে 10,000-এরও কম। 49,600 আসনে নারী কোটা পূরণ করতে হলে সব শিক্ষার্থীকে ভর্তি করতে হবে। নারীদের জন্য 4টি বিশেষায়িত পলিটেকনিক রয়েছে, সেখানে 1,000 আসন আছে। এই আসন পূরণ হবে না। অন্য পলিটেকনিকে নারী কোটা পূরণ না হওয়ায় ওই কোটা পূরণ আবেদনকারীর মধ্য থেকে পূরণ করতে হবে। সংশ্লিষ্টরা বলেছেন, কারিগরি শিক্ষার সরকারি বিনিয়োগ বাড়ছে। দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তৈরি করা হচ্ছে, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে কারিগরি শিক্ষায় ভর্তির হার বাড়াতে পারছে না কারিগরি শিক্ষা বিভাগ। টেকনিক্যাল এডুকেশন কনসোর্টিয়াম অব বাংলাদেশ এর সভাপতি প্রকৌশলী আব্দুল আজিজ বলেছেন, পলিটেকনিকে ভর্তি বাড়াতে হলে প্রথমেই 4 বছরের কোর্স 2 বছর করতে হবে, আর এটা এইচএসসি সমমান হতে হবে, যেন চাইলে যে কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, অথবা তাদের জন্য 4 বছরের কোর্স ঠিক রেখে
2 বছরের গ্রাজুয়েশন রাখা যায়, কিংবা স্নাতক মর্যাদা সহ 5 বছরের কোর্স করতে হবে, তাহলে ভর্তি বেড়ে যাবে। তিনি বলেন, বেশি বয়সীরা এলে পরিবেশ আগের মতো নষ্ট হবে, হোস্টেল দখল, নির্যাতন, রাজনীতি বেড়ে যাবে। এমন সমস্যার কারণেই বয়সের বাধা তৈরি করা হয়েছিল। বয়সের বার তুলে দেওয়ার পরও শিক্ষার্থীর সংখ্যা কেন বাড়েনি, এমন বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোরাদ হোসেন মোল্লা বলেন, এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো হয়নি। এখনো তৃতীয় ধাপে ভর্তির সুযোগ আছে। এক্ষেত্রে শিক্ষার্থী ভর্তি করা বৃদ্ধির সুযোগ আছে বলে তিনি মন্তব্য করেন। এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, কারিগরি শিক্ষার বর্তমান হালচাল নিয়ে। আজকে এই বিষয় নিয়ে আমরা আলাপচারিতায় যাব আপনাদের সাথে। আমরা স্বাগত জানাচ্ছি আজকে ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন দাস, যিনি সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের মাননীয় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যারকে আমরা আজকের এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং মিডিয়া জগতের জীবন্ত কিংবদন্তি জনাব নওয়াজিশ আলী খান, এবং কেরিয়ার এবং তরুণ প্রজন্মকে যিনি মোটিভেশনের মাধ্যমে সক্রিয় রয়েছেন দীর্ঘদিন যাবৎ, জনাব আনোয়ার মোরসালিন আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন। তো শুরুতেই আমরা বলছিলাম কারিগরি শিক্ষার বর্তমান চালচিত্র, ইঞ্জিনিয়ার নিরঞ্জন স্যার, যে আজকে আমাদের কারিগরি শিক্ষার যে প্রথম পর্বে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখানে আমরা দেখেছি যে বয়স, যে কোনো বয়সে পলিটেকনিকে ভর্তির যে সুযোগ দেওয়া হয়েছিল তার কিন্তু পর্যাপ্ত সুফল মেলেনি, এবং বয়সের বার তুলে দিয়েও শিক্ষার্থীদের কিন্তু পর্যাপ্ত আকৃষ্ট করা যায়নি। নারী কোঠাও পূরণ হয়নি কারিগরিতে। এসব বিষয় নিয়ে আমরা বিশেষ প্রতিবেদন, যেটি ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছিল সম্প্রতি, শিক্ষা বিটের সিনিয়র সাংবাদিক নিজামুল হক, যিনি ইরাবেরও সাধারণ সম্পাদক, তার রিপোর্টটি আমরা শুনছিলাম। আমরা এবারে যেতে চাই জনাব আনোয়ার মোরসালিন, আপনার কাছে শুরুতেই যে স্বাগত বক্তব্য আমরা দেখতে চাচ্ছি, আসলে এই যে কারিগরি শিক্ষার হার বৃদ্ধি সরকারের দীর্ঘদিনের পরিকল্পনা, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, এবং আত্মকর্মসংস্থানেরও তিনি গুরুত্ব দিচ্ছেন, এবং আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকে কিন্তু বারবারই বলতে চেয়েছেন যে তোমরা শুধুমাত্র চাকরি করবেই ভরসায় বসে থেকো না, সুতরাং তোমরা আত্মকর্মসংস্থানের চিন্তা ভাবনা করো এবং এন্টারপ্রেনার হবে, সেটাই আমাদের কাম্য। তো সেই আঙ্গিকে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে কারিগরি শিক্ষার মান এবং গুণগত মানের বিষয়টা তো আছেই, কারণ আমরা দেখছি শিক্ষার সর্বক্ষেত্রেই কিন্তু এই প্রসঙ্গটা আলোচিত হচ্ছে। এর আলোকে আপনার বক্তব্য আমরা জানতে চাই, জনাব আনোয়ার মোরসালিন। খলিলুর রহমান সাহেব, আমি প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। সরি, আমি কথা ক্লিয়ার বুঝতে পারছি, প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, হয়তো টিভি চলতেছে কোথাও। স্যার স্যার আমি একটু বলবো, আমরা মাইক্রোফোনটা যখন কথা না বলবো একটু যদি মিউট রাখি তাহলে একটু ভালো হয়। শুধুমাত্র যে কথা বলবো তাছাড়া অন্যটা আমরা যদি মিউট রাখি একটু ভালো হয়। সেই ক্ষেত্রে আমি নওয়াজিশ আলী খান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার একটু মিউট রাখলে বোধহয় ভালো হবে। ধন্যবাদ স্যার। জি, বলছিলেন জনাব আনোয়ার মোরসালিন। জি, আসসালামু আলাইকুম। খলিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি চমৎকার এবং সময়োপযোগী লাইভ প্রোগ্রামের আয়োজন করার জন্য, এবং আমি বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর নিহারঞ্জন স্যার এবং নওয়াজ আলী স্যার, আপনাদের দুজনকে সালাম জানাই। আমাকে যে প্রশ্নটি আপনি করেছেন, আসলে দেখুন, কারিগরি শিক্ষার যে বর্তমান প্রেক্ষাপট আমরা যেটা দেখতে পাই, এটা তো 1967 সাল থেকে শুরু হলো আমাদের দেশে। এখানে কয়েকটা বাধা বা অসুবিধা কিন্তু এখনো রয়ে গেছে, যে কারণে কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে না। এবং আরেকটি বিষয় এখানে আমি যোগ করে বলতে চাই, সেটি হচ্ছে যে এই শিক্ষার জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশে এখনো বৃদ্ধি পায় নাই।
তার কয়েকটি কারণ আমি আপনাদেরকে বলি। সেটি হচ্ছে যে আমার দৃষ্টিতে একটি কারণ মনে হচ্ছে যে সামাজিকভাবে এই কারিগরি শিক্ষা কিন্তু এখনো মর্যাদাপূর্ণ শিক্ষায় পরিণত করতে পারি নাই আমরা। এখনো আপনি খেয়াল করলে দেখবেন যে কারিগরি শিক্ষার শিক্ষার্থীদেরকে আমরা মনে করি যে তারা নিম্ন মধ্যবিত্ত বা সাধারণত দরিদ্র শ্রেণীর যারা শিক্ষার্থী, তারা এই কারিগরি শিক্ষার শিক্ষার্থী হবেন এবং তারা এখানে ক্যারিয়ার করবেন, এরকম একটি ধারণা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। যার জন্য আমাদের যে সামাজিক যে চিন্তা, আমাদের যে অভিভাবকদের যে চিন্তা, সেই চিন্তার মধ্যে কিন্তু একটু পরিবর্তন আনতে হবে আমাদের। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে সাধারণ শিক্ষার যে ব্যয়, তার তুলনায় কিন্তু কারিগরি শিক্ষার ব্যয় কিন্তু বেশি। এই দিক থেকে সরকারের বড় বড় প্রকল্প বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু এখানে নেওয়ার প্রয়োজন আছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় আমি এখানে বলতে পারি, সেটি হচ্ছে যে দেখেন, আমরা বিদেশে যে জনশক্তি রপ্তানি করছি তার বেশিরভাগই কিন্তু এখনো অদক্ষ জনশক্তি। এই অদক্ষ জনশক্তি হওয়ার কারণে সেটা কি হচ্ছে, আমরা বিদেশে যখন লোক পাঠাচ্ছি সেই তুলনায় কিন্তু রেমিটেন্স বা রিটার্ন কিন্তু আমরা পাচ্ছি না। এই যে অর্থনৈতিক একটা বিষয় এটার সাথে জড়িত, সেই অর্থনৈতিক বিষয়ের ব্যাপারেও কিন্তু আমরা সাধারণ মানুষরা কিন্তু যথেষ্ট কনভিন্সড না, এবং যার কারণে আমাদের সন্তান বা আমাদের আত্মীয় স্বজনদেরকে কিন্তু আমরা কারিগরি শিক্ষার ব্যাপারে কিন্তু উদ্বুদ্ধ করতে পারছি না। তো এইখানে সরকারি ভাবে যদি একটা বিষয় চিন্তা করা যায় যে আন্তর্জাতিক ভাবে যদি একটা স্বীকৃতির ব্যবস্থা আমরা করতে পারি, যেমন মালয়েশিয়াতে আমরা যখন জনশক্তি রপ্তানি করি দেখা যায় যে সেখানে দক্ষ জনবল আমরা পাঠাতে পারি না। আপনি জার্মানি দেখেন, অথবা আমেরিকার কথা বলবো আমি, ইন্দোনেশিয়ার কথা বলবো, বিশেষ করে আশেপাশের যে দেশগুলো ভারত আছে, তারাও কিন্তু কারিগরি শিক্ষায় কিন্তু যথেষ্ট প্রণোদনা প্যাকেজ দিচ্ছেন। তারা কিন্তু এই শিক্ষা থেকে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন জায়গায় যারা জবে যাচ্ছেন সেই সব ইন্ডাস্ট্রিতে তারা প্রণোদনা দিচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নেওয়া দরকার। তো আমার মনে হচ্ছে যে এই কারিগরি শিক্ষার যে গুণগত মান, এটা বৃদ্ধির জন্য যেমন সরকারের একটা অর্থনৈতিক প্রণোদনা দেওয়ার প্রয়োজন আছে, সামাজিকভাবে সবাইকে উদ্বুদ্ধ করার প্রয়োজন আছে, আন্তর্জাতিকভাবে যাতে আমরা একটা স্বীকৃত একটা জনশক্তি রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত হতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। তো তাহলে হবে কি, সামগ্রিক বিষয়ের একটা উন্নতি কিন্তু আমরা করতে পারবো। আর আরেকটি বিষয় হচ্ছে যে সরকার চেষ্টা করছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি যদি 7-8 বছরের আগের যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, সেই তুলনায় কিন্তু কারিগরি শিক্ষায় কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে, এবং জনশক্তি রপ্তানিতে কিন্তু আমরা আগের চেয়ে ভালো করছি, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট না। যেমন আমি যেটা জেনেছি যে 2020 সালে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা যাতে 20%-এ রিচ করে সে ব্যাপারে সরকারের একটা চেষ্টা আছে, এবং 2030 সালের দিকে এটা 30%-এ নেওয়ার যে লক্ষ্যমাত্রা সেটি, কিন্তু সেই তুলনায় কিন্তু কার্যক্রমগুলো কিন্তু দেখা যাচ্ছে না। সেই কার্যক্রমগুলো দেখা যাচ্ছে না, এবং সেইগুলোতে আমাদের আরো বেশি আগ্রহী করে তোলা দরকার সাধারণ মানুষকে। শুধু সরকারের একার দায়িত্ব না, এটা সাধারণ মানুষ, অভিভাবক যারা আছি আমরা, তাদেরকেও কিন্তু এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো খলিল ভাই। জি স্যার। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জনাব আনোয়ার মোরসালিন বলছিলেন আমরা কারিগরি শিক্ষার বর্তমান বাস্তবতা এবং যে প্রেক্ষাপট সেটা নিয়ে। তো আমরা এবারে যেতে চাই গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের মাননীয় অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন দাস স্যারের কাছে, যে সত্যিকার অর্থে এই বছরের সামগ্রিক যে ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষার্থী অভিভাবকদের যে আগ্রহের বিষয়, সরকারের দৃষ্টিভঙ্গি, সেই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। সম্ভবত নেটওয়ার্কের জন্য কিছুটা সমস্যা আমাদের হচ্ছে, কারণ আজকে আমরা জানি যে অনেক জায়গায় হয়তো নেট কিছুটা স্লো আছে। তো আমরা হয়তো উনি স্যার আমাদের মধ্যে আবারও ফিরে আসবেন। তো আমরা যে বিষয়টি নিয়ে আসলে আলাপচারিতা করছিলাম যে আজকের আমাদের এই কারিগরি শিক্ষার হার যদি বৃদ্ধি করতে হয়, সেখানে তার কিন্তু একটা, যেহেতু এখানে আমাদের সাথে মিডিয়া ব্যক্তিত্ব জনাব নওয়াজ আলী খান স্যার আছেন, যে ব্যাপক একটা প্রচারণারও কিন্তু দরকার, একটা সামাজিক যে দৃষ্টিভঙ্গি, পজিটিভ দৃষ্টিভঙ্গি, সেইটা কিন্তু সমাজে আসতে হবে। তাহলে কিন্তু এই সেক্টরের প্রতি মানুষের চিন্তা চেতনা ধারণার অনেকটা পরিবর্তন আসবে।
আম, মাননীয় অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নিহারঞ্জন দাস, বলেন, শুনতে সরকারি পাচ্ছি। গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, স্যারের কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে স্যার, এই বছরের সামগ্রিক যে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং অভিভাবকদের আগ্রহ, তার আলোকে স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে আম, এই করোনা কালে আমরা যে ভেবেছিলাম বা আমাদের সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা বাস্তবতা অনুধাবন করবে শিক্ষার্থীরা এবং ব্যাপকভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ার কথা, সেই ক্ষেত্রে আপনার মূল্যায়ন স্যার। শুভরাত্রি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং খলিলুর রহমান, সম্পাদক এডুকেশন ওয়াচ, আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই বলতে হয়, কারিগরি শিক্ষা একটি দেশের সামগ্রিক উন্নয়ন নির্ভর করে কারিগরি শিক্ষা। আমরা যদি একটা ডাটা অ্যানালাইসিস করি, আচ্ছা আমি কথা বলতে আমার কথাটা প্রতিধ্বনি হচ্ছে, এই জন্যই আমি একটু দেখি সমস্যাটা কি, প্রতিধ্বনি কেন হচ্ছে। আমরা কিন্তু সঠিকভাবে শুনতে পাচ্ছি স্যার। জি, শুনতে পাচ্ছেন না, কিন্তু আমার এখানটা কেন হচ্ছে? জি, হয়তো মাইক্রোফোনের কারণে সেটা হতে পারে স্যার। মাইক্রোফোনটা যদি একটু কানেকশনটা একটু চেক করেন, কারণ আমরা কিন্তু মাইক্রোফোনের সঠিকভাবে সমস্যা না, শুনতে একটা পাচ্ছি। টেকনিক্যাল গ্লিচ তৈরি হচ্ছে। এই টেকনিক্যাল গ্লিচটা কোথা থেকে সমাধান হবে জানি না, কিন্তু এই ফিডব্যাক যেটা হচ্ছে ইকো হওয়ার কথা না। নেভারদিলেস যারা কথা বলছে তাদের মাইক্রোফোনের শুধু অফ থাকুক, যেমন ধরুন আপনারটা বন্ধ রাখেন, আমারটা আমি বন্ধ রেখে আমার সাহেবটা বন্ধ আছে। সুতরাং এরপর দেখা যাক যে আমি আমাকে বন্ধ করছি। আমি বলি, আমরা যদি একটা ডাটা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাই ওই ডাটাটা হচ্ছে, হ্যাঁ এখন আবার ক্লিয়ার শোনা যাচ্ছে, এই এখন আর সমস্যা হচ্ছে না, আমার কাছে সমস্যা হচ্ছে না, ধন্যবাদ। 2018 সালের 1 জানুয়ারি কারিগরি শিক্ষা নিয়ে একটি অ্যানালাইসিস, সারা পৃথিবীব্যাপী যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসে দেখা যায় জার্মানিতে কারিগরি শিক্ষার হার ছিল 73%, জাপানে 66, সিঙ্গাপুরে ছিল 65, অস্ট্রেলিয়াতে 60, চীনে 55, দক্ষিণ কোরিয়া 50, মালয়েশিয়া 46, আর বাংলাদেশে বর্তমানে ওই শিক্ষার হারটা এই 17 একটু উপরে, 18-র কাছাকাছি। এখন আমাদের যে এই অবহেলিত কারিগরি শিক্ষা, এটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস। আমি যদি বলতে চাই যে কারিগরি শিক্ষার উপর যে গুরুত্ব দিতে হবে, সেটি কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিকই উপলব্ধি করেছিলেন। আমি অতীতেই গেলাম, অতীতে না গেলে কারিগরি শিক্ষার গুরুত্বটা বোঝা যাবে না। উনি 1954 সালে যখন মানে প্রতিনিধি নির্বাচিত হন গণপরিষদের, তখনই উনি কারিগরি শিক্ষার উপর উনি বিশাল একটা উপলব্ধি করেন যে কারিগরি শিক্ষা ছাড়া দেশকে এগিয়ে যাবে না। তখন উনি এই যে পূর্ব পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁ, এটা স্থাপিত করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করেন। পরবর্তী 54 সালে যেটা স্থাপিত হয়, উনি চিন্তা করেছিলেন যে তেজগাঁও একটা শিল্প এলাকা, এই শিল্প এলাকায় যদি মধ্যম মানের একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় তাহলে সামগ্রিকভাবে অর্থনীতি এগিয়ে যাবে। তারই ফলশ্রুতিতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন এবং তখন এই পূর্ব পাকিস্তান পলিটেকনিক, যা বর্তমানে ঢাকা পলিটেকনিক হিসেবে পরিচিত, 54 সালে। আর 1956 সালে আবার ওই শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে উনি নেন। তখন একে একে উনি শিক্ষার উপর যে অগ্রগতি সেটা চালিয়ে যান এবং উনি কারিগরি শিক্ষা নিয়ে উনি বিশালভাবে চিন্তা করেছেন। ওনার টার্গেট, এবং উনি কেন ওই যে পূর্ব পাকিস্তান পলিটেকনিক তেজগাঁ কেন স্থাপন করলেন, ওনার ধারণা ছিল যে তেজগাঁ হচ্ছে শিল্প প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানেই যদি পলিটেকনিক হয় ছাত্ররা ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারবে, কাজ শিখতে পারবে এবং হাতে কলমে দক্ষ হবে, স্কিল হবে। উনি তখনই চিন্তা করছেন স্কিল ছাড়া
কারিগরি শিক্ষার কোনো গুরুত্ব নাই। সেই দৃষ্টিভঙ্গি থেকেই উনি ওই কাজটি করেছিলেন। এবং উনি কিন্তু ওই কারিগরি শিক্ষার উপর যে গুরুত্ব, উনি 1973 সালে ছাত্রলীগের এক সম্মেলনে উনি ছাত্রদের প্রতি বলেছিলেন যে কাজ করো, কঠোর পরিশ্রম করো, না হলে বাঁচতে পারবে না। শুধু BA-MA পাশ করে লাভ নেই। আমি চাই কৃষি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং স্কুল ও কলেজ, যাতে সত্যিকারের মানুষ পয়দা হয়। বুনিয়াদী শিক্ষা নিলে কাজ করে খেয়ে বাঁচতে পারবে। উনি খুব দূরদর্শী সম্পন্ন নেতা ছিলেন। উনি সেই 1973 সালে বুঝতে পেরেছিলেন যে কারিগরি শিক্ষা ছাড়া অ্যাকচুয়ালি আমাদের দেশে তো মানুষ বাড়বেই। উনি সেটা বুঝতে পেরেছিলেন। সেই 7 কোটি থেকে এখন 18 কোটি, ওনার সেই দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান, এবং পরবর্তীতে উনি ভোকেশনাল ইঞ্জিনিয়ারিং স্কুলগুলো স্থাপন করেন এবং একে একে উনি কারিগরি শিক্ষা সম্প্রসারণের জন্য ব্যাপক কাজ করেন। কিন্তু এই 15ই আগস্ট কালো অধ্যায়ের পর পরবর্তী যে সরকারগুলো এই ধারাবাহিকতা রক্ষা করে যেতে পারেননি। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, তখন এই কারিগরি শিক্ষার হার ছিল 1%। উনি জাতির পিতার আদর্শকে ধারণ করে তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষার উপর উনি জোর দেন। এই জোর দেওয়ার ফসল আজকে আমরা বলতে পারছি যে কারিগরি শিক্ষা হচ্ছে 18%। এবং উনি কিন্তু আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন যে কারিগরি শিক্ষা ছাড়া, উনি দেখেছেন স্ট্যাটিস্টিক্সে যে পৃথিবীতে যতগুলো দেশ উন্নত ভালো করছে তারা সবাই কারিগরি শিক্ষায় উন্নত। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের সেই যে সুদূর প্রসারী পরিকল্পনা, ওইটি উনি আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন। এবং উনি তারও ধারাবাহিকতায় ওনার টার্গেট ছিল 2020-এ 20%, 30-এ 30% এবং 40-এ তা 45%। আমরা আজকে বলতে পারছি 18%, 2% কম। কিন্তু বর্তমান সরকারের যে টার্গেট, সেই টার্গেট ফুলফিল করার জন্য উনি যেটা নীতি নির্ধারকরা যে কর্মসূচিটি নিয়ে আসছে যে 2021 সালে ষষ্ঠ শ্রেণীতে প্রত্যেক প্রতিষ্ঠানে একটি করে কারিগরি শিক্ষার এক সাবজেক্ট ঢুকানো হবে। আর 2022-এ সপ্তম শ্রেণীতে, 2023-এ অষ্টম শ্রেণীতে একটি করে কারিগরি সাবজেক্ট, এবং 2021-এর নবম শ্রেণীতেও একটি করে কারিগরি শিক্ষা ঢুকাইতে হবে। অনেক তো টার্গেট ফুলফিল হবে না, কারণ ওনার তো প্ল্যান ওয়াইজ তো দেশ আগাইতে হবে। এই যে আমাদের 2040-এ যে আমরা উন্নত দেশে যাব, তার মোক্ষম হাতিয়ার হচ্ছে কারিগরি শিক্ষা। তাই আমরা এই যে কারিগরি শিক্ষাটা বাড়াবো, সরকার চাচ্ছে। এখন আমি এখানে একটা কথা বলি যে সরকার চাচ্ছে, কিন্তু সরকারকে, সরকার হচ্ছে আমি, আপনি, শ্রমিক, রিক্সাওয়ালা, সবাই তো সরকারের অংশ। বাংলাদেশের প্রত্যেকটি মানুষই সরকারের অংশ। যদি আমরা সচেতন না হই, যদি মানুষকে, আমজনতাকে সচেতন করা না হয়, তাহলে তো শুধু আমার টার্গেট ফুলফিল করার জন্য কর্মসূচি নিলেই হবে না। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এবং আমার মনে হয় কাজ যত যদি আরো বাড়ে, যেমন এখানে অনেকে আছেন, আমরা যদি মিডিয়াতে কারিগরি শিক্ষার যে প্রভাব এবং দরকার, যে গুরুত্ব, সেটা এখনো প্রচার হচ্ছে, সরকার করছে, আরো ব্যাপকভাবে করা দরকার। প্রত্যেকটা মিডিয়া, পত্রিকা, ফেসবুক, সব জায়গাতে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে প্রচার যদি করতে পারি, তখন এই যে নেগেটিভ যে অ্যাটিটিউডটা আছে, এখনো অনেকে ধারণা করে যে যারা অন্য কোথাও ভর্তি হয় না তাদেরকেই ভর্তি করে দেয় কারিগরি শিক্ষায়। এবং বাস্তব সত্য কথা, আমি একজন প্রিন্সিপাল গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, বাংলাদেশে 49টি সরকারি প্রতিষ্ঠান। এখন বাস্তব চিত্রটা হচ্ছে এরকম, এই যে আমাদের 49 জন প্রিন্সিপালের ছেলে মেয়ে, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, কয়জন আমরা পলিটেকনিকে দিচ্ছি? অর্থাৎ আমরা ওন করতে পারছি কিনা। আমি নিজে যদি ওন করতে না পারি, আন্তরিকতা দিয়ে কাজ না করি, তাহলে তো সাধারণ জনগণ আসবে না। এখন যদি দেখি যে না, প্রিন্সিপালের ছেলে মেয়ে অথবা ভাতিজা অথবা নিকটাত্মীয় পলিটেকনিকে পড়ে, তখন বুঝবে যে না, এখানে তো পড়াইতে হবে, কারণ স্যারদের ছেলেরা পড়তেছে। আর শুধু পড়লেই হবে না, আমার যে ছেলে মেয়েগুলো ভর্তি হবে, তারা পাশ করার পর যেন একটা অবলম্বন হয়, একটা কাজ করতে পারে। যখন দেখবি যে না, সাধারণ শিক্ষায় BA-MA পাশ করে বছরের পর বছর বেকার থাকছে, আর কারিগরি শিক্ষায়
পাশ করার পরেই চাকরি পাচ্ছে এবং আকর্ষণীয় বেতনে চাকরি পাচ্ছে, তখন দক্ষ মানব সম্পদ তৈরি হচ্ছে। তখন কিন্তু ওই এত প্রচার করে বোঝাতে হবে না। এখন আমরা বিভিন্ন টিভিতে প্রচার করবো, পেপারে প্রচার করবো, কিন্তু যখন একটা ছেলে বের হয়ে চাকরি পাবে, ওই একটা ছেলে বাড়ি যে জায়গায়, তার এলাকার সবাই জেনে যাবে যেন ওর ছেলেটা তো এখানে পড়াশোনা করে চাকরি পেয়ে গেছে, ভালো চাকরি পেয়ে গেছে, তখন কিন্তু প্রচার হবে। তাহলে আমাদের কি দরকার? ওই যে কোয়ালিটি। এখন বর্তমান সদস্য সরকার সবসময় চেষ্টা করছে যে আমাদের কোয়ান্টিটি বাড়াইতে হবে, কিন্তু কোয়ান্টিটি আর কোয়ালিটি একে অপরের পরিপূরক। কোয়ালিটিকে বাদ দিয়ে কোয়ান্টিটি হতে পারে না, সেই লোকেই সরকার কাজ করে যাচ্ছে। আর আমি আগেই বললাম যে সরকার শুধু একা সরকার নয়, সবাইকে নিয়ে সরকার। সরকার চাচ্ছে, আমরা চাচ্ছি, কারণ আমাদের শিক্ষক মন্ডলী আছেন, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি আরেকটা মিটিংয়ে বলেছিলাম, অ্যাকচুয়ালি আমরা যারা শিক্ষক, আমি ব্যক্তিগতভাবে ওই শিক্ষকতা পেশা মনে করি না। শিক্ষকতাকে যদি পেশা মনে করা হয় তাহলে সঠিক পথে এগোতে পারবে না। শিক্ষকতা একটা নেশা হওয়া দরকার। শিক্ষকতাটা যখন প্রত্যেক টিচারদের কাছে নেশায় পরিণত হবে, তখন সে যে আন্তরিকতা দিয়ে কাজ করবে, কারণ শিক্ষক হিসেবে কাজ করবে, তখন কিন্তু এটা সমাজে একটা দৃষ্টান্ত হয়ে যাবে এবং ছেলে ছাত্র সবাই শিক্ষকের আবিষ্কৃত হয়ে শিক্ষকের পথ অনুসরণ করে পড়াশোনা করবে এবং দক্ষ মানব সম্পদে পরিণত হবে। এখন একটি কথা যেটি হচ্ছে যে বর্তমানে ওই কারিগরি শিক্ষা সরকার যতটুকু চাচ্ছে বা আমরা যতটুকু চাচ্ছি ওই হারে আগাচ্ছে না। এখন বর্তমানে যে আমাদের 20% আমরা পিছিয়ে আছি, তারপরে কোয়ালিটি কিন্তু আমাদের 100% হয়ে গেছে বলতে পারবো না। আর শুধু কারিগরি শিক্ষার উপর দোষ দিয়ে লাভ কি? আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাতেই তো আমরা কি স্যাটিসফাইড? আমরা তো আগাচ্ছি, চেষ্টা করছি, কিন্তু নেগেটিভ ড্রব্যাকস রয়েই গেছে। যেমন এই যে বঙ্গবন্ধু কিন্তু সেই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তখনই শিক্ষা খাতে বাজেট সামরিক খাতের চেয়ে 7% বেশি রেখেছিলেন। ওনাকে তো আমাদের ফলো করতে হবে, আমাদের সততা, সৎ সাহস সবকিছু নিয়ে এগিয়ে আসতে হবে। তাই আমি বলবো আমরা ওইভাবে পারছি না। হয়তো বর্তমানের যে এখন যে ভর্তি প্রক্রিয়া চলছে, হয়তো 23 তারিখ থেকে ছাত্ররা সশরীরে এসে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ভর্তি হবে, পরবর্তীতে ক্লাস কবে শুরু হবে সরকার নির্ধারণ করবে। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে এই বছর যে প্রক্রিয়াটা হলো, ভর্তি প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমি যতটুকু জানতে পেরেছি, খুব যে একটি ভালো মানে তা কিন্তু নয়। গতবারের চেয়ে খুব ভালো ক্যান্ডিডেট তাও নয়। হয়তো সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রায় ভর্তি হতে পারবে 49,000 2টা শিফটে। আমি যেটা বিশেষত জানতে পারলাম, হয়তো ওই 88,000-এর মতো অ্যাপ্লাই করেছে। ওইটা কিন্তু আমাদের খুব বেশি বলা যাবে না। তার মানে কি আমরা পিছিয়ে আসছি, আমাদের চেষ্টা করে যেতে হবে। আমাদের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী সবাই চেষ্টা করে যাচ্ছেন আমাদের আন্তরিকতার সহিত, কিন্তু আমাদের আরো একটু চেষ্টা করে যেতে হবে। এবং কারিগরি শিক্ষার প্রচার প্রসার এবং এই যে এই দক্ষতা বৃদ্ধির জন্য যে ব্যবহারিক ক্লাসগুলো, সেগুলো দিকে আমাদের নজর দিতে হবে। আমি একটা উদাহরণ দিই, আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। যেমন জার্মানির কথা যদি আমরা চিন্তা করি, সেই জার্মানিতে কারিগরি শিক্ষার 73%, আমি বলেছি প্রথমে। কিন্তু সেখানে যে শিক্ষা ব্যবস্থাটা, কারিগরি শিক্ষার যে ব্যবস্থাটা, ওরাও কিন্তু 1969 সালে কারিগরি শিক্ষায় প্রবেশ করে। এবং বর্তমানে যে সেখানে কারিগরি শিক্ষা, এটাকে ডুয়েল সিস্টেম বলে, ডুয়েল প্রফেশনাল সিস্টেম। সেখানে হচ্ছে যে শুধু তাত্ত্বিক ক্লাসগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠানে, আর ব্যবহারিক ক্লাসগুলো হবে কোন একটা ইন্ডাস্ট্রিতে। শিক্ষার্থী ইন্ডাস্ট্রিতে চলে যাবে, ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করবে এবং এই কাজের বিনিময়ে তারা একটা স্যালারি পাবে, এবং স্যালারিটা খুব কম নয়, বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকা। ওই রকম ভাবে নিয়ে আসতে হবে কারিগরি শিক্ষাকে। এখন আমাদের দেশে এই যে ব্যবহারিক ক্লাসগুলো আমরা ওইভাবে পারছি কিনা, আমি একজন সরকারি কর্মচারী, আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের বললাম না অনেক কিছু ড্রব্যাকস রয়ে গেছে। আমাদের ওই জিনিসগুলো দেখতে হবে। যে জার্মান যদি পারে, যে ওরা যে পথ অবলম্বন করতেছে, যে এক্সাম্পলটা দিলাম। আবার সিঙ্গাপুর, যে আমি নিজেও সিঙ্গাপুর নানিয়ান পলিটেকনিক দেখে এসেছি, আমাদের কারিগরি শিক্ষার অনেক শিক্ষক মন্ডলী গিয়েছেন। এই যে বঙ্গবন্ধু যে চিন্তাটা করেছিলেন যে পলিটেকনিক হবে ইন্ডাস্ট্রির পাশে, যেন ছাত্ররা গিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ শিখতে পারে। উনি কি মানে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। সেই সিঙ্গাপুর কি করলো, আমি যে নানিয়ান পলিটেকনিক গেলাম, গিয়ে দেখলাম কি ওদের যে সিঙ্গাপুরের যে ব্যবহারিক ক্লাসগুলা, ল্যাবগুলা,
সেই ল্যাবগুলোতে সিঙ্গাপুরের নাম করা যে শিল্প প্রতিষ্ঠান তারা প্রত্যেকটা এই পলিটেকনিকের ভিতরে একটা ল্যাব দিয়ে দিয়েছে, ফ্রি ল্যাব। সেই ল্যাবে ব্যবহারিক কাজ শেখানো হচ্ছে, ছাত্ররা হাতে কলমে কাজ করতেছে। বড় বড় কোম্পানিগুলা প্রতিষ্ঠানের ভিতরে চলে এসেছে, অর্থাৎ এটাকে বলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন সেই 73 সালে 71 সালে মুক্তিযুদ্ধের পরেই, গ্রহণের পর পরেই। আর এখন সারা বিশ্বব্যাপী জার্মানিতে তাই হচ্ছে, সিঙ্গাপুরে তাই হচ্ছে, আমাদেরকে ওইভাবে যেতে হবে। অর্থাৎ ইন্ডাস্ট্রির সঙ্গে যে লিঙ্কেজ, সেই লিঙ্কেজটা বাড়াইতে হবে। কারণ আমার তো দরকার কি দক্ষ জনশক্তি, তখন জনগণ সম্পদে পরিণত হবে। এবং দক্ষতা অর্জন করতে গেলে তো ইন্ডাস্ট্রির বিকল্প নেই। আমাকে শুধু প্রতিষ্ঠানে পড়াশোনা করলে হবে না, জার্মানি যেটা করে, সিঙ্গাপুর যেটা করে। সিঙ্গাপুর তো ইন্ডাস্ট্রিকে ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসছে, জার্মানি ছাত্রদেরকে ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দিচ্ছে। এখন আমরাও কিন্তু তাই করার চেষ্টা করতেছি। যেমন আমি গ্রাফিক আর্টসে আমরা প্রায় 9টা চুক্তি করেছি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে, এমইউ করেছি, যেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অলরেডি আমরা কাজ করছি এবং অনেক প্রতিষ্ঠানে এগিয়ে আসছে। অর্থাৎ আমরাও এখন এগিয়ে যাচ্ছি, চেষ্টা করছি। এবং পিপিপি মডেল যেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা ছাড়া আমাদের কারিগরি শিক্ষা দৃঢ় হবে না। এবং দেশের জন্য, দেশকে সোনার বাংলা গড়ার জন্য আমাদের হাতে কলমে শিখতে হবে। বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যে আমাদের দরকার কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা ব্যবস্থা। কর্মশক্তিতে বলিয়ান মানে প্র্যাকটিক্যালি আমরা তীক্ষ্ণ হব, আমরা পিছিয়ে থাকবো না। এখন আমরা যদি আমাদের দেশে গিয়ে চিন্তা করি, আমাদের অনেকেই বলে যে বেকার, কাজ পায় না। আজকে আমাদের দেশে নাই। আমরা মনে করি আমাদের দেশে কাজের কোনো অভাব নাই। অভাব হচ্ছে স্কিল ওয়ার্কফোর্স। আজকে শ্রীলঙ্কা থেকে অনেক লোক আসছে এবং বিদেশ থেকে আসছে, তারা এসে আমাদের গার্মেন্টস সেক্টর দখল করছে, বিভিন্ন শিল্প কারখানা দখল করছে, প্রিন্টিং ইন্ডাস্ট্রি দখল করছে। কেন করছে? আমরা ওইরকম স্কিল ওয়ার্কফোর্স তৈরি করতে পারছি না। তাই আমাদের সবাইকে নিয়ে, সকল জনগণকে আন্তরিকভাবে দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে যদি আমরা নিজেদের শ্রম মেধা দিয়ে চেষ্টা করি, বাঙালি জাতি বীরের জাতি, সাহসী জাতি। আমাদের ছেলেরা যখন আমেরিকা যায়, আমেরিকা অনেক উদ্ভাবনীমূলক কাজ করে, বিদেশে যায় উদ্ভাবনীমূলক কাজ করে, আমরা কেন পারবো না? অবশ্যই পারবো। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও আমাদের সাহস দিয়ে যাচ্ছেন, শক্তি দিয়ে যাচ্ছেন, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি আমাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হয়, আমরা যদি দেশপ্রেমে বলিয়ান হই, তাহলে আমরা অবশ্যই পারবো। হয়তো আমরা হুচট খাচ্ছি, কিছুটা বাধা আসছে, কিন্তু আমাদের টার্গেট যে 2041 যে আমরা উন্নত দেশে হব, তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষাকে 45% নিয়ে যাব। সেদিকে আমাদের নিয়ে যেতে হবে। শুধু 45% কোয়ান্টিটি হলে হবে না, কোয়ালিটিও আমাদের খেয়াল করতে হবে। ধন্যবাদ সকলকে। আমি আশা করি আমরা যারা কারিগরি শিক্ষায় নিয়োজিত তারা সবাই চেষ্টা করে যাব যেন আমরা স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে পারি। ধন্যবাদ খলিল সাহেব, ধন্যবাদ সকলকে। উপস্থাপক কোথায়? দেশের প্রথম কারিগরি বিশ্ববিদ্যালয় বেসরকারি উদ্যোগে আজকে অনুমোদন হলো সিলেটে। গেল কেন? শেষ করেছে। হ্যাঁ স্যার, আসলে মোবাইলে কল দেওয়ার কারণে একটু সমস্যা হয়। জি স্যার, যে আমি ফিরে আসছি। জি স্যার, আমরা শুনছিলাম ইঞ্জিনিয়ার নিহারঞ্জন দাস, মাননীয় অধ্যক্ষ, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট। স্যার, আপনার কাছে আমরা আবার আসবো। ইঞ্জিনিয়ার নিহারঞ্জন স্যার, আমরা এবারে যেতে চাই, ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জনাব নিজামুল হক এবং বাংলাদেশ এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তাকে আমরা স্বাগত জানাই আজকের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা শুরুতেই ইত্তেফাকে প্রকাশিত একটি প্রতিবেদন দিয়ে শুরু করেছিলাম
যে কারিগরি শিক্ষার বর্তমান যে চালচিত্র, সেই চালচিত্র কিন্তু সেই রিপোর্টে ফুটে উঠেছে। যে কোনো বয়সে পলিটেকনিকে ভর্তির যে সুযোগ দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু আমরা কাঙ্ক্ষিত সাফল্য দেখিনি, এবং নারী শিক্ষা ক্ষেত্রে কারিগরি শিক্ষা যে পরিমাণ আসার কথা ছিল সেই পরিমাণ কিন্তু আসেনি। তো আপনি নিশ্চয়ই এই রিপোর্ট করতে গিয়ে আহ, বিভিন্ন কারিগরি চালচিত্র বর্তমান অবস্থা এবং আবেদন সব প্রক্রিয়ায় কিন্তু আপনি সরাসরি পর্যবেক্ষণ করেছেন। সেই আলোকে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আমাদের এই কারিগরি শিক্ষার কি অবস্থা, এবং এর গুণগত মান এবং শিক্ষার হার কিভাবে কি করে বৃদ্ধি করা সম্ভব, সেক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি। জনাব নিজামুল হক, সিনিয়র রিপোর্টার, দৈনিক ইত্তেফাক। জি ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কি আমাকে শোনা যায় না? জি, শোনা যাচ্ছে। জি, জি, জি জি। আমরা শুনতে পাচ্ছি আপনাকে। দেশের জি, দেশের কারিগরি শিক্ষা নিয়ে আপনার আজকে এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। এই কারণে যে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রম চলছে। এই মুহূর্তে আপনাদের এই কার্যক্রমটি আমি মনে করি বেসরকারি এবং সরকারি পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে কিছুটা হলে সহায়তা পাবে, এবং কারিগরি শিক্ষার প্রচারের ক্ষেত্রে কিছুটা ইতিবাচক ভূমিকা রাখবে। আপনি বলছেন দেশের কারিগরি শিক্ষার অবস্থা সার্বিকভাবে হিসাব যদি আমি করি তাহলে খুব একটা ভালো নয়, কারণ যেভাবে আমাদের কারিগরি শিক্ষা এগিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা সেভাবে এগোতে পারিনি। কারিগরি শিক্ষায় যেভাবে বরাদ্দ এসেছে সেই বরাদ্দ আমরা দেখেছি লুটপাট হয়েছে। বরাদ্দ যেখানে দেওয়ার কথা সেখানে দেওয়া হয়নি। এক শ্রেণীর মানুষের পকেটে এই টাকা ঢুকে গেছে, যেসব ফলে এই কারিগরি শিক্ষা খুব কার্যকর কিন্তু আমরা উন্নয়ন দেখতে পাইনি। কারিগরি শিক্ষার যে আমাদের এখন বলা হচ্ছে 20% শিক্ষার্থী কারিগরি শিক্ষায় ভর্তি হচ্ছে, প্রকৃত অর্থে এটা কিন্তু সঠিক তথ্য নয়। কারণ কারিগরি শিক্ষায় আপনি জানবেন কারিগরি শিক্ষায় নানা ধরনের শিক্ষা আছে। 2 মাসের কোর্স আছে, 6 মাসের কোর্স আছে, 8 মাসের কোর্স আছে। 6 মাসের কোর্স দিয়ে আপনি কারিগরি শিক্ষাকে যদি আপনি একটা মূল্যায়ন করতে চান, আপনি পার্সেন্টেজের মধ্যে আনতে চান যে এই 6 মাসের কোর্সকেও আপনি যদি টোটাল হিসাবের মধ্যে নিয়ে আসেন 20%-এর মধ্যে, তাহলে সেটা তো যুক্তিযুক্ত নয়। আরো একটা আছে বিজনেস ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টকেও কিন্তু আপনি কারিগরি শিক্ষার একটা পার্ট ধরে আপনি টোটাল হিসাবের মধ্যে নিয়ে আসছেন, কিন্তু বিজনেস ম্যানেজমেন্টের টোটাল কারিগরি শিক্ষা আসলে মূলত না, মূল কারিগরি শিক্ষা এটা না। যদি সেভাবে হিসাব করা হয় বাংলাদেশের কারিগরি শিক্ষা কিন্তু 4 থেকে 5% হবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। এখানে একজন আহ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আছেন, তিনি বিষয়টা ভালো করে বুঝতে পারবেন বা বিশ্লেষণ করতে পারবেন। দেশে কারিগরি শিক্ষা আমি একটু যদি বলি যে বিশেষ করে যে কারিগরি শিক্ষার বেসরকারি খাত বা বেসরকারি খাত অবস্থা খুবই দুর্বল। আমি শুধু পলিটেকনিকের কথা বলি, দেশে 4 শতাধিক পলিটেকনিক আছে বেসরকারি। সেই বেসরকারি পলিটেকনিকের মধ্যে হাতে গোনা 10 থেকে 12টি পলিটেকনিক আছে ভালো মানসম্পন্ন। এর বাইরে বেশিরভাগ অধিকাংশ প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ। কম্পিউটার সায়েন্সের জন্য যে 4 বছরের ডিপ্লোমা কোর্স দেওয়া হয় সিভিলের জন্য, আমি ঘুরে ঘুরে দেখেছি 4 বছরের ডিপ্লোমা কোর্স দেওয়া হয় কম্পিউটারে, তাদের ল্যাব আছে, একটা ল্যাব, তার মধ্যে একটা কম্পিউটার, আবার সেটা নষ্ট। সিভিলের জন্য একটা ল্যাব আছে, সে ল্যাবের মধ্যে কোনো জিনিসপত্র নাই, অথচ তারা 4 বছরের শিক্ষার্থী ডিগ্রি সনদ দিয়ে থাকেন, ডিগ্রি মানে ডিপ্লোমা সনদ দিয়ে থাকেন। এরকম যদি দেশে কারিগরি শিক্ষা পলিটেকনিক অবস্থা এরকম হয় তাহলে এই শিক্ষার মাধ্যমে দেশের কি উন্নয়ন হবে? কিন্তু আপনারা বলছেন যে কারিগরি শিক্ষায় পাশ করার পর সাথে সাথে চাকরি পায়, এটা কিন্তু সত্য নয়। কারণ কারিগরি শিক্ষার যেভাবে আমাদের শেখার কথা ছিল, যেভাবে মান হওয়ার কথা ছিল, কিন্তু সেভাবে সেই মানে কিন্তু আমরা পৌঁছতে পারিনি। আমরা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সবগুলোতে কিন্তু অনার্স চালু করে দিচ্ছি, কম্পিউটার সায়েন্সের সব বিশ্ববিদ্যালয় অনার্স আছে। যে সাবজেক্টের মধ্যে কারিগরি ডিপ্লোমা আছে, 4 বছরের ডিপ্লোমা কোর্স আছে, একই সাবজেক্টে 4 বছরের অনার্স। কোনো প্রতিষ্ঠান যে চাকরি দিতে চায় তারা তো অনার্সকে মূল্যায়ন করবে, তারা ডিপ্লোমাকে কিন্তু মূল্যায়ন করবে না। এক্ষেত্রে আমাদের কিছু পলিসি লেভেলে অনেক ভুল আছে। আর একটা বিষয় আমি সংক্ষেপে বলে, এখানে অনেক সিনিয়র বক্তা আছেন, যে বয়সের কথা আপনি বললেন যে কারিগরি শিক্ষা যে বয়সের সীমা তুলে দেওয়া হলো যে শিক্ষার্থী বেশি ভর্তি হবে, এটা একটা ভুল সিদ্ধান্ত এই কারণে যে সাধারণত এসএসসি পাশের পরে কিন্তু পলিটেকনিকে ভর্তি হয়, সাধারণ কলেজে ভর্তি হয়।
কিন্তু এসএসসি যারা পরীক্ষা দেয় তাদের বয়স কত হবে? আর 14 ক্লাস হতে পারে বা 15 হতে পারে। কিন্তু আপনি এই বয়সে একজন শিক্ষার্থীর সাথে যদি 80 বয়সে বা 70 বয়সে একজন শিক্ষার্থীকে পাশে বসিয়ে দেন, তাহলে ক্লাসরুমের পরিবেশটা কিন্তু সেভাবে আন্তরিক হবে না, সেভাবে কিন্তু সুষ্ঠু এবং ভালো হবে না। একজন শিক্ষকের বয়স হবে 40, একজন শিক্ষার্থীর বয়স হবে 60, এবং এক ক্লাসে তখন বিভিন্ন বয়সের একটা ভেদাভেদ তৈরি হবে, তখন কিন্তু একটা সমস্যা তৈরি হবে। আর একটা বিষয় আছে যে এটা নিয়ে যে সমস্যা তৈরি হবে, যে এইসব প্রতিষ্ঠানের, যেমন ঢাকা পলিটেকনিকের কথা বলি, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা রাজনৈতিক হানাহানি দেখেছি, যেখানে রাজনৈতিক সরকার যে দল থাকে সেই দল কিন্তু ওখানে যারা ছাত্র লীগ বা ছাত্র দল, যুবলীগ বা যুব দলের শিক্ষার্থীরা ওখানে ভর্তি হবে। 40 বছর বয়সে একজন সরকার দলীয় রাজনীতিবিদ ওখানে ভর্তি হবেন, তিনি ওখানে টেন্ডারবাজি করবেন, নানা ধরনের আয় উৎসবের একটা তিনি ওখানে খাত তৈরি করবেন। সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে, সমস্যা তৈরি হবে। এবং এক্ষেত্রে আমি যেটা জানি, এই যে বয়সের সীমা উঠিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু সবাই আপত্তি জানিয়েছেন। আমি জানি যে এখানে যিনি, আমি অন্য পক্ষে 20 জন প্রিন্সিপালের সাথে কথা বলেছি এবং কারিগরি সেক্টর সবার সাথে কথা বলেছি, কিন্তু কেউ কিন্তু এর সাথে একমত নয়। আমি আইডিবির যে সভাপতি, সাধারণ সম্পাদক, ওই সেক্টরে যারা আছেন, কারিগরি সেক্টরের উদ্যোক্তা, টেকবিডি সভাপতি, সাধারণ সম্পাদক, আমি সবার সাথে কথা বলেছি, সবাই কিন্তু একই বলেছেন যে সরকারের সিদ্ধান্তটা ঠিক হয়নি। তাহলে সরকার কোন পলিসি বা কোন জরিপের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিল, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আমি মনে করি এই বিষয়টা নিয়ে ভালো বলতে পারবেন আমাদের এখানে যিনি অধ্যক্ষ দিচ্ছেন প্রকৌশলী নিহার রঞ্জন দাস, উনি এই বিষয়টা নিয়ে ভালো বলতে পারবেন। আমি নিশ্চিত তারও এই মধ্যে দ্বিমত আছেন, কিন্তু সরকারি চাকরি করার কারণে তিনি একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার কারণে তিনি হয়তো এই বিষয়ে প্রকাশ্যে বলতে পারবেন না, কিন্তু তাদের মত মানসিকতা যেটা আমরা সেটা জানি যে তারা এই পক্ষের সাথে, এই বক্তব্যের সাথে বা সরকারি সিদ্ধান্তের সাথে তারা সম্ভবত নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমরা নিজামুল হক সাহেবকে শুনতে পাচ্ছি না। নিশ্চয়ই আমরা এবারে আম, আবার তার কাছে আমরা ফিরে আসবো। জনাব নিজামুল হক বলছিলেন, সিনিয়র রিপোর্টার, দৈনিক ইত্তেফাক। এবারে আমরা যেতে চাই বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব নওয়াজ আলী খান, যিনি মিডিয়া জগতে জীবন্ত কিংবদন্তি। আহ, এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে যে মিডিয়ার দৃষ্টিভঙ্গি সহ স্যারের আলোকপাত এবং পরামর্শ আমরা শুনবো, কি করে কারিগরি শিক্ষার হার এবং গুণগত মান বৃদ্ধি করা সম্ভব। আহ, আমরা শুনতে চাই স্যারের বক্তব্য। জনাব নওয়াজ আলী খান। ধন্যবাদ খলিল। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং প্রত্যেকেই যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তো যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, কারিগরি শিক্ষার হার ও গুণগত মান, যদি এক কথায় আমি বলি তাহলে এ দুটোই কিন্তু নেতিবাচক, অর্থাৎ হারও খুব কম আর গুণগত মানও খারাপ, ভালো না। এইটা একেবারেই এক কথায় শেষ করা যায়। আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে আমি তো কারিগরি লোক না, আমি তো জেনারেলিস্ট, এবং আমার শিক্ষা সেটাও সাধারণ শিক্ষা, কোনো বিশেষ ক্ষেত্রে শিক্ষা নয়। ইঞ্জিনিয়ার না, ডাক্তার না, কবিরাজ না, টেকনিক্যাল হ্যান্ড না, এডিটর না, ক্যামেরাম্যান না, ডিজাইনার না। আমি যে ক্ষেত্রে কাজ করি প্রত্যেকটাই কারিগরির ক্ষেত্রে টেকনিক্যাল কাজ। আমি এর বলতে কোনোটাই না, মানে আমি কিছুই জানি না, তারপরও আমি যে কাজটা করেছি সারা জীবন, সেটা আমি না থাকলে ওই কাজটা কোনোদিন হবে না। হচ্ছে কোনো গুণ নাই যার কপালে আগুন, এরকম একটা বিষয়। তো আমি একটু পেছনে যেতে চাই, কারণ আমি তো আপনারা এখানে যারা এখন আছেন তাদের সবার চেয়ে বয়সে অনেক বেশি বয়স্ক ব্যক্তি, অনেক দেখেছি। আমরা যখন শুরু করেছি জীবন তখন থেকে অনেক পরিবর্তন দেখেছি। সে পরিবর্তনগুলো গুণগত মানের পরিবর্তন হয়েছে, পরিমাণগত মানের পরিবর্তন হয়েছে, উন্নয়নের ক্ষেত্রে প্রচন্ডভাবে পরিবর্তন হয়েছে, সবটাই পজিটিভ দিক থেকে হয়েছে। আমাদের এই যে কারিগরি শিক্ষা এবং সেখানে যে ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে, এটা একদিনের না, এবং আমাদের এটা একটা সাংস্কৃতিক
ইতিহাস রয়েছে, কালচারাল হিস্ট্রি। আমাদের সময় আমরা যখন লেখাপড়া শুরু করেছি তখন এখনো সেটা কন্টিনিউ করছে, সেটা হলো হোয়াইট কালার জব হতে হবে। আমি কেরানি হব কিন্তু একজন কবলার হব না, বা আমি একজন ওই ধরনের একজন মিস্ত্রি হব না। এই যে মানসিকতাটা, এটা কিন্তু আমাদের এখনো যে গেছে চলে তা নয়। আমাদের সময় তো প্রচন্ড ভাবে ছিল, এখন একটু একটু কমেছে। যে এখনো কিরকম অবস্থা আমি দেখেন বলি, যখন ভালো ভালো ছাত্রছাত্রীদের ইন্টারভিউ করা হয়, যখন তারা ভালো রেজাল্ট করতো, এখন তো ওই রকমের এই ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস নেই। তারপরে এখন যে জিপি 5 আছে তাদের জিজ্ঞেস করা হলে তারা কি বলে, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি উকিল হব, কিন্তু কেউ বলে না আমি একজন মিস্ত্রি হব, আমি একজন প্লাম্বার হব, আমি একজন ইলেকট্রিশিয়ান হব। এ কথা কিন্তু বলে না। এই যে আমাদের সাংস্কৃতিক একটা সীমাবদ্ধতা আছে, সেটা এখনো যায়নি। এখনো ওই একই পরিবারে যদি 5টি ছেলে থাকে, 5টি মেয়ে থাকে, বা 5টি ছেলে 2টি মেয়ে, এখন তো ওইরকম নয়, এখন 2টি ছেলে 1টি মেয়ে, বা 1টি ছেলে 1টি মেয়ে থাকে। তারপরে বেশিরভাগই দেখা যায় যে ওই তথাকথিত হয় ইঞ্জিনিয়ারিং পড়তে চাইবে বা ডাক্তারি পড়তে চাইবে, কেউ কিন্তু পলিটেকনিকে পড়তে চায় না। বিশেষ করে যারা একটু অর্থশালী তারা তো নয়। এই আনোয়ার সাহেব বলছিলেন শুরুতে যে এটা গরিব, যারা অর্থের দিক থেকে একটু দুর্বল তারা এই দিকে যায়। কারণ আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যেই এই নেতিবাচক দিকটি প্রথিত রয়েছে যে আমি মিস্ত্রি জাতীয় কোনো জিনিস হবো। সে এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের মাথা থেকে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এটার উন্নতি তেমন করে হবে না। হবে আস্তে আস্তে হবে। এক সময় 72-73 সালে 1% ছিল কারিগরি শিক্ষা, 20% হয়েছে। অথচ হওয়া উচিত ছিল এতদিনে যেভাবে আমাদের দেশের উন্নতি হয়েছে সর্বক্ষেত্রে, সেখানে হওয়া উচিত ছিল অন্তত 30 ভাগে যাওয়া উচিত ছিল, 30-35। যায় না কেন? আমাদের মানসিক গঠনটাই হচ্ছে এন্টি কারিগরির বিষয়ে নেতিবাচক ধারণা আমাদের এখনো যায়নি। আমরা দেখেছি, আমি আমার নিজের ক্ষেত্রে দেখেছি, অর্থাৎ আমি যে ক্ষেত্রে মিডিয়ায় কাজ করেছি সেখানে দেখেছি বেশিরভাগই যেটা হতো, এটা প্রডিউসার হবে, ডিরেক্টর হবে। কেউ কিন্তু টেকনিশিয়ান হবে না, কেউ ইলেকট্রিশিয়ান হবে না, কেউ ক্যামেরাম্যান হবে না, কেউ ডিজাইন শিখবে না, কেউ আপনার ফটোগ্রাফিতে যাবে না, কেউ যেটা ইদানিং খুবই প্রয়োজন একটা, সেটা হলো যে আপনার যেটা না হলে এখন টেলিভিশন প্রায় অচল, সিনেমাও তাই, সেটা হচ্ছে গ্রাফিক্স। এগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের অনীহা আর রয়েছে। এই যে অ্যাপ্লিকেশন যখন পাই তখন প্রডিউসারের জন্য, অর্থাৎ এটা একটা মানে এটা হলো টেকনিক্যাল কাজ হলেও ওইভাবে টেকনিক্যাল না, সবার টেকনিক্যাল সহায়তা নিয়ে একটা প্রোগ্রাম তৈরি হয়। সেখানে 1000 যদিও অ্যাপ্লিকেশন পাই প্রডিউসারের জন্য, 5 জন পাওয়া যায় না টেকনিক্যাল কাজের জন্য। আমাদের মানে এই অভিজ্ঞতাটা আমি বিদেশে গিয়ে দেখেছি। সেটা হলো যে ওখানে হাই স্কুল পর্যন্ত লেখাপড়াটা কম্পালসারি করে, তারপরেই তারা কিন্তু চলে যায় তাদের টেকনিক্যাল নো হাউ এর দিকে। টেকনিক্যাল লেখাপড়া যদি থাকে বা নলেজ, শুধুমাত্র ইনস্টিটিউশনাল লেখাপড়া যে হবে তা না, হাতে কলমেও শিখতে পারে। সেখানে একজন তথাকথিত হোয়াইট কলার জব যে করে তার অন্তত 4 গুণ বেশি আয় করে একজন প্লাম্বার, 4 গুণ বেশি আয় করে একজন ইলেকট্রিশিয়ান। আমাদের দেশেও তাই। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের যখন একটা এসি নষ্ট হয়, এসির কোনো সমস্যা হয়, যদি এসি টেকনিশিয়ান আসে, সে কিন্তু একটু এটিকুটি করে বলে দিল যে না এখানে গ্যাসের সমস্যা আছে বা একটা টেকনিক্যাল ছোট্ট একটা সমস্যা আছে, শুধু 2-3 হাজার টাকা নিয়ে যাচ্ছে। এখন একজন শিক্ষক যিনি প্রাইভেট পড়ান, তিনি কিন্তু জেনারেলিস্ট, তিনি কিন্তু মাসে কত 5-6 হাজার টাকা পান, 10,000 টাকাই না হয় পান। কিন্তু এই যে একজন এসি মেকানিক, সে কিন্তু মাসে 40-50 হাজার টাকা আয় করে। এই কয়েকদিন আগে আমাদের একটা ওয়াশিং মেশিন কিচ্ছু করেনি, 4,000 টাকা নিয়ে গেছে, সে কিছুই করেনি, সে শুধু এসে দেখে টেকে বললো যে এটা আমাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে যেগুলো ঠিক করো সেটা ঠিক করবো, তবে আমার বিল করেছে 4,000 টাকা দেখা টাকার জন্য। এই তেমনি একটা ওয়াশিং মেশিন, সেটা ঠিকঠাক করেছে যেটা, সেটা আলাদা করে ফি দেওয়া হয়েছে, কিন্তু সে দেখে দিয়েছে যে আইডেন্টিফাই করেছে যে কি আছে, তার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, সেই জন্য তাকে 2,000 টাকা দিতে হয়েছে। হার্ডলি সে কাজটা করেছে কত, হয়তো 20-25 মিনিট। এই যে ডিফারেন্সটা, এইটা আমাদের দেশে এখনো ওইভাবে উপলব্ধি করা হয়নি। আমাদের লেখাপড়াটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট, বিশেষ করে এটা তো বাঙালি
বাঙালির জীবনে তো যদি একটি চাকুরি না থাকলে তবে জীবনে কি থাকবে, তোদের অধীনে থাকলে কথা। এটা ইনভেস্টমেন্ট, সব দেশেই কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে একটা ইনভেস্টমেন্ট থাকে। আমাদের দেশে লেখাপড়া করে চাকরি করার জন্য, চাকরি ছাড়া কিন্তু আরো বহু কিছুই আছে। এবং চাকরিটা কি, একসময় তো সরকারি চাকরি করার কিছুই ছিল না, এখন তো প্রাইভেট অর্গানাইজেশন আছে বলে প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করবে। কিন্তু মূল ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো যে অন্য অসংখ্য ধরনের ট্রেড আছে, প্রফেশন আছে, সেই দিকটাতে কিন্তু আমাদের নজর এখনো ওইভাবে আমরা দিতে পারিনি, ওইভাবে হয়নি। এর মূল কারণ হচ্ছে আমাদের দৃষ্টিগত কালচারগত একটা সমস্যা। আর সাংস্কৃতিক ভাবে কেরানি হব কিন্তু মিস্ত্রি হব না, আমরা ইঞ্জিনিয়ার হব কিন্তু টেকনিশিয়ান হব না, আমরা ডাক্তার হব কিন্তু ওই প্যাথোলজিস্ট হব না। এই যে এই মানসিকতা যতদিনে চেঞ্জ না হবে ততদিন কিন্তু আমাদের এটা এগিয়ে যাবে, ওই ঝুঁকি ধীরে গতিতে সম্মুখ গতিতে এগোবে, থ্রাস্ট যেটা সেটা সেই রকম হবে না। এই যে আলোচনা এসছে যে মানে প্রত্যেকটা জেলাতেই এখন টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, কারিগরি শিক্ষার একটা ব্যবস্থা আছে, কিন্তু সেখানে শিক্ষক কারা? শিক্ষকদের মান খুব ভালো না, শিক্ষার মান ভালো না। এই ওখানে যে কারিগরি শিক্ষার জন্য একটা সবচেয়ে বড় যে ইনস্টিটিউশন যেগুলো লাগে সেগুলো তাদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সরবরাহ করা। যন্ত্রপাতি ওই যে একবার যখন শুরু হয় তখন যে হয়, তারপরে আর তার উন্নয়ন 15-20 বছরেও সেগুলো অথচ প্রতিনিয়তই তো এটার উন্নতি হওয়া উচিত, প্রতিনিয়তই তো পরিমার্জন হওয়া দরকার, তা হচ্ছে না। সমস্যা আমাদের সব জায়গায় রয়েছে, তবে আমরা সমস্যার সমাধানে এগিয়ে যাচ্ছি, এটা ঠিক। কারিগরি শিক্ষার দিক থেকে আমার সর্বশেষ কথাটা আমি যেটা বলবো সেটা হলো আমাদের এইটা সামাজিক একটা মানসিক পরিবর্তনের জন্য সামাজিক আন্দোলন বলবো, সামাজিকভাবে তাদেরকে উৎসাহিত করার ব্যাপারটা বলে সেটা করা উচিত। যেটা আমি যে ক্ষেত্রে কাজ করি বা নিজাম যে ক্ষেত্রে কাজ করে সেগুলো আমরা কিন্তু একটা এই ক্ষেত্রে কাজ করতে পারি। সেটা হলো কারিগরি শিক্ষার ফলাফলটা কি হয়। একজন কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে তার মানে আয়গত দিকটাকে, ইনকাম জেনারেশনের দিকটা কত বেটার হতে পারে সেটা আরো একটু বেশি হয়। কিন্তু সেটা হয় প্রাইভেট টেলিভিশন গুলোতে তো আমি কোনোদিন দেখি না কারিগরি শিক্ষার ক্ষেত্রে কি করলে কি কম সুযোগ সুবিধা আছে। সরকারি টেলিভিশন তো একটা টেলিভিশন আছে, যদিও 2-3টা চ্যানেল সেখানে আছে, কিন্তু এটা যথেষ্ট নয়। আমরা যারা এই ক্ষেত্রে মিডিয়ার ক্ষেত্রে কাজ করছি, কারণ মিডিয়া একটা বড় রকমের সামাজিক পরিবর্তন, সামাজিক উন্নয়ন এবং মানসিক গঠন প্রকৃতি তৈরি করার ক্ষেত্রে বড় রকম একটা ভূমিকা রাখে। যেমন কালচারাল ক্ষেত্রে টেলিভিশন একটা বিপ্লব হয়েছে। আমি যেমন কথার কথা বলি, যেমন আগে গান হতো বাড়িতে গান গাইতো, অথবা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আমাদের স্টেজে দিয়ে, সেটাকে কিন্তু এখন প্রফেশনাল সঙ্গীত শিল্পী আছে, নাটক করতে স্টেজে করতো, অথবা বছরে শেষে কোনো একটা কালচারাল অনুষ্ঠানে 1 বছরে একবার একটা নাটক করতো। এখন কিন্তু অসংখ্য নাট্যশিল্পী, নাট্যকার, নাটকের ক্ষেত্রে অন্যান্য যেগুলো আছে সেগুলো এখন তারা প্রফেশনাল হচ্ছে এবং তারা খুব ভালোভাবে জীবিকা নির্বাহ করছে, খুব ভালোভাবে জীবনযাপন করছে। এই দিকগুলোকে প্রমোট করতে হবে, সে প্রমোশনের জন্য মিডিয়ার হেল্প নিতে হবে। যারা আপনারা এই ক্ষেত্রে যেমন নিহার রঞ্জন বাবু আছেন, আনোয়ার সাহেব আদার আছেন, তারা কিন্তু এদেরকে উৎসাহিত করতে হবে এবং তাদেরকে অ্যাগ্রেসিভলি এইটাকে প্রচার করতে হবে যে কালচারাল গেট আপ যেটা আছে, মেন্টাল গেট আপ যেটা আমরা আমাদের দেশে যেটা আছে সেটাকে ব্রেক করতে হবে। এবং দেখেন, এটা আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। আমি একবার একটা ডেলিগেশন গিয়েছিলাম কুয়েতে, সেটা হলো কুয়েতে, এটা 82 সালের কথা। কুয়েতে বাংলাদেশিরা যারা আছে তারা কেমন হয় সেটা দেখার জন্য। আমরা ওখানে যেটা দেখেছি সেটা হলো রাস্তা সাফ করে যারা তারা বাঙালি, যারা হাসপাতালে ওই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে তারা বাঙালি, কিন্তু অন্যান্য যে একজন টেকনিশিয়ান পাইনি, একজন ইলেকট্রিশিয়ান পাইনি, একজন প্লাম্বার পাইনি, আমরা একজন ওই মানে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার পাইনি, ইলেকট্রনিক টেকনিক্যাল হ্যান্ড পাইনি। এই পেয়েছি আমরা কি রাস্তা পরিষ্কার করে। এবং মানে লজ্জা পায় বলেই বোধহয় হবে, আমরা যখন ইন্টারভিউ করতে গেছি তখন রিফিউজ করেছি, ইন্টারভিউ দেবো না। জিজ্ঞেস করলো কেন, যে আমি যে এখানে এই কাজটা করি, আমি তো বিএ পাস করেছি, এমএ পাস ছিল আছে, আমার বাপ মা এখানে পাঠিয়েছে, আমরা এসছি টাকা পয়সা খরচ করে, যদি জানে যে আমি এখানে ঝাড়ু দিচ্ছি, রাস্তা পরিষ্কার করছি, আমরা কনজারভেটিভ কাজ করছি, তাহলে তো মানে এইরকমও বলেছে যে আমরা বিয়েই হবে। এই মানসিকতাটা পরিবর্তন করতে হবে। পশ্চিমা দেশগুলিতে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজে যারা হোয়াইট কালার জব করে
তারা কিন্তু উচ্চশিক্ষায় চলে যায়, তারা মাস্টার্স করে, তারা আরো লেখাপড়া করে, তারা কমার্শিয়াল মানে কমার্সে যায়, ম্যানেজমেন্টে যায়, ইলেকট্রনিক্সে যায়, ওদিকে যায়, প্রফেসর হয়, ব্যুরোক্র্যাট হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু অধিকাংশ যুবতীরা তারা কিন্তু টেকনিক্যাল নো হাউটা গ্রহণ করে এবং টেকনিক্যাল এডুকেশন নিয়ে তারা একটা প্লাম্বার হলো, মাসে একজন হোয়াইট কালার জব অন্তত 5 গুণ বেশি তারা সেখানে আয় করে। তাদের সপ্তাহে আয় হয় প্রায় 1000 থেকে $1500, আর হোয়াইট কালার যে সে $250 বেশি পায়। এই মানসিকতা পরিবর্তন করার জন্য আমাদের অ্যাগ্রেসিভলি কিছু প্রোগ্রাম দিতে হবে। আর যে কারিগরি শিক্ষাতে উদ্বুদ্ধ করার জন্য কারিগরি শিক্ষা যারা আসবে তাদেরকে বেশি বেশি সুযোগ দিতে হবে, তাদেরকে টিউশন ফি কম দিতে হবে, তাদেরকে এটা দেশের জন্যই করতে হবে। এই জন্য যে যারা কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে যখন একজন মেকানিক হিসেবে যাবে, একজন প্লাম্বার হিসেবে যাবে, ইলেকট্রিক হিসেবে যাবে, তারা গিয়ে শুধু ম্যানুয়াল কাজটা করবে না, তারা কনস্ট্রাকশনে গিয়ে কনস্ট্রাকশনের এই ইট টানবে না, কর্মী হবে না, ম্যানুয়াল জব করবে না, মিনিয়াল জব করবে না, এবং টেকনিক্যাল জব করবে, 6 গুণ 9 গুণ 10 গুণ বেশি আয় করবে। এটা তো ইনভেস্টমেন্ট। এই ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করতে হবে এবং সেজন্য টেকনিক্যাল এডুকেশনের যে সুযোগ সুবিধাটা আছে সেখানে সেটা গণমুখী করার চেষ্টা করতে হবে, যাতে অনেক বেশি ছেলে মেয়ে আসে। এই তো জানেও না তো এই যে সুযোগ সুবিধাগুলো করা যাবে, জীবনে পাবে, সেটা জানার যেমন দরকার, এট দ্য সেম টাইম এই কারিগরি শিক্ষায় উৎসাহিত করার জন্য তাদেরকে প্রণোদনা দিতে হবে, আরো বেশি বেশি প্রণোদনা দিতে হবে। সুতরাং সরকারের সেটা দায়িত্ব। আর যে যারা আপনারা যারা এই ক্ষেত্রে আছেন, তারা এটাকে গণমুখী করার জন্য, জনগণকে উদ্বুদ্ধ করার জন্য যে যে কাজগুলো আছে সেগুলো আপনাদের একটু অ্যাগ্রেসিভলি করতে হবে। আর আমি আর অনেক বেশি সময় নেব না, যদি সুযোগ হয় তাহলে বলবো। কিন্তু আমি যেটা মনে করি যেটা হলো যে আমাদের কারিগরি শিক্ষায় টেকনিক্যাল এডুকেশন এবং টেকনিক্যাল হ্যান্ড বাড়াতে হবে, এবং সেটার জন্য যারা বিদেশে যাচ্ছে তারা যদি টেকনিক্যাল এডুকেশন নিয়ে তারা যদি দক্ষতা গ্রহণ করে যেতে পারে, তাহলে এখন যে আমাদের এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা যাচ্ছে, তখন এটা লক্ষ 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 টাকা রূপান্তরিত হবে। এইটার জন্য আমাদেরকে ইনভেস্ট করতে হবে, সেটা হলো হিউম্যান রিসোর্সেস ইনভেস্ট করতে হবে এবং তাদের উদ্বুদ্ধ করার জন্য ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে হবে। এডুকেশনের ক্ষেত্রে বাড়াতে হবে। বলছেন আনোয়ার সাহেব না বোধহয় নিহার সাহেব বলছিলেন যে এডুকেশন ক্ষেত্রে যে যেটা বাজেট বরাদ্দ থাকে তা কারিগরির দিকে বেশি বাড়াতে হবে এবং এডুকেশনের জন্য আরো বাড়াতে হবে, কারণ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব নওয়াজেশ আলী খান স্যারের বক্তব্য আমরা শুনছিলাম। কারিগরি শিক্ষার যে বাস্তব চিত্র এবং তার অভিজ্ঞতার আলোকে আলোকপাত করেছিলেন স্যার। এবারে আমরা যেতে চাই জনাব আনোয়ার মোরসালিন আপনার কাছে, কারণ আপনি কেরিয়ার নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং তরুণ প্রজন্ম যারা তাদেরকে কেরিয়ারমুখী করার জন্য নানা রকম উৎসাহ প্রদান করছেন। তো আজকের আমরা এই যে কারিগরি শিক্ষার যে চিত্র পেলাম এবং আমরা এই বাস্তবতার আলোকে আপনি আর কি পরামর্শ দিবেন যে কারিগরি শিক্ষার হার এবং গুণগত মান যাতে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আর কি করণীয়? ধন্যবাদ খলিল ভাই। হ্যাঁ, আজকের জনাব আলোচনায় আনোয়ার কিন্তু বেশ মোরসালিন। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এসছে, যেটা আমি খেয়াল করছিলাম। বিশেষ করে নিহারঞ্জন স্যার যে কথা বলতে গিয়ে একটি কথা বলেছিলেন যে আমাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোর দিকেই কিন্তু নজর দিতে হবে। শুধু গুণগত মান উন্নয়নের কথা বললেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পাবো না। এখানে কোয়ান্টিটি বাড়ানোর দিকেও কিন্তু নজর দিতে হবে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে প্রায় শতকরা 50% শিক্ষার্থী কিন্তু ড্রপ আউট হয়ে যাচ্ছে এই কারিগরি শিক্ষার কোনো একটা পর্যায়ে। আপনি দেখবেন যে যতগুলো আসন আমাদের দেশে আছে এখন কারিগরি শিক্ষায়, সেই আসনগুলো কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু শিক্ষার্থীতে কিন্তু নেই। শিক্ষার্থী কিন্তু অনেক অনেক আসন কিন্তু খালি আছে। এটার মূল কারণ হচ্ছে যেটি নওয়াজ আলী স্যার বলছিলেন, যে সেটি হচ্ছে যে এই কারিগরি শিক্ষার যে জনপ্রিয়তা, এইটি বৃদ্ধি করার দিকে নজর দেওয়া প্রয়োজন। আমি একটি ধারণা থেকে আমি আপনাকে একটা কথা বলি, সেটি হচ্ছে খলিল ভাই, আপনি যদি এখন একটি সার্ভে করেন, দেখবেন বেশিরভাগ মানুষ কারিগরি শিক্ষা সম্পর্কে আপনাকে কোনো স্পষ্ট ধারণা দিতে পারবে না। কারিগরি শিক্ষা কি, এখানে কি পড়ানো হয়, কাদেরকে পড়ানো হয়, কোন কোন কোর্স পড়ানো হয়, এটা কোর্স করার পরে আমাদের সাধারণ মানুষের বা শিক্ষার্থীর কি লাভ হতে পারে, এই বিষয়ে সাধারণ মানুষরা কিন্তু তেমন কোনো ধারণা দিতে পারবে না। হয়তো খুব অল্প সংখ্যক মানুষ এটি সম্পর্কে জানে।
তো আমরা যদি ব্যাপকভাবে সরকারি সহযোগিতার মাধ্যমে আমরা যদি এটা প্রচুর প্রচারণা করতে পারি, যদি এটাকে জনপ্রিয় করতে পারি, তাহলে কিন্তু আমরা এই কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধির ব্যাপারে একটা পদক্ষেপ রাখতে পারবো। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে শিক্ষকের যে কথাটি বলা হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে মানসম্পন্ন শিক্ষক কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। শিক্ষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এজন্য কিন্তু আমাদের প্রচুর প্রণোদনা প্রয়োজন, সরকারের সাপোর্ট প্রয়োজন। এটি একটি বিষয় আমি বলবো। আর আরেকটি বিষয় হচ্ছে যে সেটি হচ্ছে যে এই যে কারিগরি শিক্ষায় যারা এখন আসছেন, তারা যে বিভিন্ন জায়গায় কাজ পাচ্ছেন, তারা যে উন্নতি করছেন, এই যে স্ট্যাটিস্টিক্স, এটার যে আউটকাম, এইটি সাধারণ মানুষকে কিন্তু বোঝাতে হবে। এবং শুধু শিক্ষার্থী না, অভিভাবকদেরকে উদ্বুদ্ধ করতে হবে যাতে কারিগরি শিক্ষায় আমরা শিক্ষার্থী ভর্তি করানো বা তাদেরকে আরো বেশি উৎসাহিত আমরা করতে পারি, সেই বিষয়ে কিন্তু একটা পদক্ষেপ আমরা রাখতে পারি। তো এইটি একটি বিষয় যে স্যার নিহারঞ্জন স্যার আপনি একটি বিষয় বলছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এটি সরকারের কিন্তু একার দায়িত্ব না। সরকারের একার দায়িত্বের মধ্যে ফেলে দিলে আমরা কিন্তু কারিগরি শিক্ষায় কোনো উন্নতি করতে পারবো না। আমাদের সাধারণ মানুষের সহযোগিতা নিতে হবে, আমাদের যারা প্রফেশনাল আছে তাদেরকে একত্রিত করতে হবে। একটা সমন্বিত কর্ম পরিকল্পনা কিন্তু প্রয়োজন। আমি যেটা একটা জিনিস জানি যে প্রায় বোধহয় 100টিরও বেশি উপজেলায় বোধহয় এখন কারিগরি শিক্ষার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এটি কিন্তু খুব ভালো দিক। কিন্তু আপনি দেখেন, খেয়াল করে, ওখানে কি শিক্ষার্থী পাচ্ছি আমরা? ওখানে কি পর্যাপ্ত শিক্ষক আছে? সেখানে কি ল্যাবের ভালো ব্যবস্থা আছে? বা এই যে শিক্ষার্থীরা যে ড্রপ আউট হয়ে যাচ্ছে, তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের প্রণোদনাগুলো বা যে অর্থনৈতিক যে সাপোর্ট গুলো আছে সেগুলো কি ঠিক মতো কাজে লাগছে? মিজানুল হক সাহেব কিন্তু এই একটি বিষয় বলছিলেন একটি কথায় কথায় বলতে গিয়ে, যে যে অর্থ বরাদ্দ করা হচ্ছে সেটি কি সঠিক জায়গায় প্রয়োগ হচ্ছে? তা আমার মনে হয় যে এই বিষয়গুলো একটি দুইটি বিষয় কিন্তু না, এখানে সবগুলো বিষয়কে এক জায়গায় করে একটি সমন্বিত পরিকল্পনা সরকারের পক্ষ থেকেই উদ্যোগ নিতে হবে। সরকারের যদি উদ্যোগ নেয় তাহলে সাধারণ মানুষ এবং অন্যান্য প্রফেশনালরা সরকারকে সহযোগিতা করতে অবশ্যই এগিয়ে আসবে। এবং সবচেয়ে বড় কথা যেটি আমি বলবো, শেষ করব যে কথাটি বলে, সেটি হচ্ছে যে এই কারিগরি শিক্ষার জনপ্রিয়তা কিন্তু বৃদ্ধি করতে হবে আমাদেরকে। এটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ খলিল ভাই। খলিল মাইক্রোফোন আউট আছে আপনার। খলিল ভাইয়ের মাইক মাইক অন করো খলিল। জি জি, থ্যাংক ইউ জি। স্যার, ধন্যবাদ। আমরা এবারে যেতে চাই জনাব নিজামুল হক, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক, তার কাছে। আসলে সত্যিকার অর্থে আমরা সমালোচনা নানা দিক থেকে করতেই পারি, কারণ সত্যিকার অর্থে আমরা কার সমালোচনা করব? সরকার যে নীতি নির্ধারক, যে কর্মকাণ্ড পরিচালনা করছে, কারণ আমরা দেখেছি যে ক্ষমতাই সকল ক্ষমতার উৎস। কারণ আপনি বলছিলেন যে নানা দিক থেকে কিন্তু বলা হয়েছিল যে আসলে এই যে বয়সের যে বার সেটা তুলে দেওয়া বোধহয় ঠিক হবে না, তারপরেও কিন্তু সরকার একটা হয়তো পরীক্ষা নিয়েছে যে দেখা যাক কতটা সাড়া পাওয়া যায়। কিন্তু আমরা জানি যে নিয়মিত কোর্স বা 4 বছরের কোর্স সেটা আসলে কিন্তু এই বার তুলে দেওয়া ঠিক নয়। সেই বারে যদি তুলে দিতে হয় তাহলে কিন্তু আমরা বলবো যে যে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছে যে চাকরির ক্ষেত্রে যে বয়সের বার, সেটাও কিন্তু অনেক দেশে কোনো বার নেই আমরা জানি। কারণ সেখানে কিন্তু যে কোনো বয়সের লোক চাইলে সে কিন্তু সরকারি চাকরির জন্য হয়তো প্রতিযোগিতায় আসতে পারে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা আসলে সরকার মেনে নেয়নি। তো সুতরাং এই কারিগরি শিক্ষায় আমরা জানি, মনে করতে পারি যে অথবা এই যে বয়সের যে শর্ট কোর্স হতে পারে, যে কোনো বয়সেই সেটা করতে পারে। যেমন আমরা জানি যে 3 মাস বা 6 মাস বা 1 বছরের কোর্স থাকতে পারে, যেটা তার হয়তো কর্মের সাথে সম্পর্কিত যে প্রশিক্ষণ গুলো দরকার। কিন্তু নিয়মিত 4 বছরের যে কোর্স, সেইটা বোধহয় সবার জন্য উন্মুক্ত রাখাটা আদৌ হয়তো ঠিক হয়নি, অথবা ভবিষ্যতে থাকবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আপনার কাছে জানতে চাই যে আসলে সত্যিকার অর্থে কারিগরি শিক্ষার হার বৃদ্ধি শুধু লক্ষ্য না, কারণ আমরা যদি গুণগত মানের দিকে নজর না দেই এবং কর্মসংস্থানের যদি সুযোগ না থাকে, তাহলে এই কারিগরি শিক্ষায় কি আকৃষ্ট হবে? আপনি কি মনে করেন? যেন আপনি যেমন হন। হ্যাঁ, জি ধন্যবাদ। আগে বলতে গিয়ে নেটওয়ার্ক দুর্বলতার কারণে কিন্তু আমি বলতে পারিনি, যদিও সরকার জি দাবি করছে, সরকার পক্ষ থেকে দাবি করছে 82% শিক্ষার্থীর কাছে অনলাইন শিক্ষা কার্যক্রম পৌঁছে দেওয়া হচ্ছে। এটা আসলে এটা একটা ভুল তথ্য। যাই হোক,
আপনি যেটা বলছিলেন যে বয়সের ভার তুলে দেওয়ার ফলে বয়সের ভার তুলে দিয়ে কোনো খুব একটা লাভবান হয়নি, বরং এই কারিগরি শিক্ষার আরো মান এবং এই শিক্ষার যে একটা ব্র্যান্ডিং, যেটা ইমেজ যেটা ছিল, সেই ইমেজটা আরো নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে করি সরকার কিন্তু বলেছেন যেটা চিরস্থায়ী কোনো বিষয় না, এটা কোনো আইন না, কিন্তু এটা নীতিমালা করে সরকার এবার দেখবে, আগামীবার দেখবে হয়তো ভালো সাড়া না পাওয়া যায়, হয়তো সরকার এটা বন্ধ করে দিবে। গত বছর 89,000 শিক্ষার্থী প্রথমবার আবেদন করেছিল, এবার আবেদন করেছে 88,000, মানে গত বছর সে 1,000 শিক্ষার্থী কম আবেদন করেছে। এবং ছাত্রী আবেদন করেছে কিন্তু সব মিলিয়ে 9,000, 10,000ও হয় না, 9,000-এর কিছু বেশি। কিন্তু অথচ কারিগরি শিক্ষায় 20% নারী ভর্তি হওয়ার কিন্তু একটা নীতিমালা বলা আছে, কিন্তু সেটা কিন্তু আমার ফিডব্যাক খুব নাই থেকে পাচ্ছি না। অথচ নারীদের জন্য পৃথক কিন্তু 4টা বা 3টা পলিটেকনিক কিন্তু রয়েছে, যেখানে শুধু নারীদের ভর্তি করা হয়। এরপরও আমরা 10,000ও পেরোয়নি নারী ভর্তির হার। এক্ষেত্রে আপনি এটা আসলে এর মাধ্যমে সরকার চেয়েছে যে আগে ভর্তি কিছুটা বাড়ার পরে কিন্তু তারপর মানের দিকে যাবে। যদি এনরোলমেন্ট না হয় তাহলে এনরোলমেন্ট বাড়াতে হবে, পাশাপাশি মানও বাড়াতে হবে। এনরোলমেন্ট এক পর্যায়ে বেশি হয়ে গেলে তখন হয়তো মানের দিকে সরকার নজর দেবে, কিন্তু সরকার মানের দিকে খুব একটা নজর, আমি যেটা বলতে চাইছিলাম সেটা বলতে পারিনি। সেখানে স্টিপ নামে একটা প্রকল্প ছিল, যেখানে 1800 কোটি টাকা ছিল কারিগরি শিক্ষার জন্য। সে টাকা কি হয়েছে, সে টাকা হাতে গোনা কিছু প্রতিষ্ঠানকে, একটা প্রতিষ্ঠানকে 9 কোটি টাকা করে বরাদ্দ দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানকে। সেই টাকা তারা কি করেছে, সেই টাকা তারা তাদের যে কম্পিউটার ছিল, পুরোনো কম্পিউটার, ওগুলো দেখিয়ে টাকা এক প্রকার আত্মসাৎ করেছে। এবং তাদের দায়িত্ব ছিল যে কারিগরি শিক্ষা বা ইমেজ তৈরি করার জন্য তারা বিভিন্ন প্রচারণা চালাবে, কিন্তু তারা কিন্তু সেটা করেনি বা করতে পারেনি। এবং এক্ষেত্রে বড় একটা বরাদ্দ ছিল প্রায় অনেক টাকা, যেটা হলো সেই টাকা ব্র্যান্ডিং এর জন্য, প্রচারণার জন্য, কিন্তু সেই টাকাও কিন্তু তারা সেক্ষেত্রে ব্যয় করেনি। এই বছরের কথা বলেন, এই বছরে কিন্তু আপনি কোনো টেলিভিশনে বা কোনো পত্রিকায় ভারত কোনো প্রচার দেখেছেন যে পলিটেকনিকে ভর্তি চলছে, এরকম কোনো নিশ্চিত দেখেনি। কারণ আমি যেটুকু জানি, কারিগরি শিক্ষা বোর্ড এখনো ভর্তি কার্যক্রমের জন্য যে প্রচার বাবদ যে ব্যয়টা করা দরকার, সে ব্যয় তারা শুরু করেনি। হাতে গোনা যে একটা পত্রিকায় তারা বিজ্ঞপ্তি দিয়েছে তাদের, অথচ তাদের পরিকল্পনার মধ্যে ছিল যে বিভিন্ন টেলিভিশনে এরকম সেমিনার, বিভিন্ন পত্রিকায় সেমিনার, প্রপত্র, বিভিন্ন ধরনের প্রচারণা, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। এক্ষেত্রে কিন্তু খুব একটা কারিগরি শিক্ষা বোর্ড যেটা রয়েছে, সেটা কিন্তু দায়িত্ব পালন করেনি তারা। এক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে সবাই যদি দায়িত্ব এড়িয়ে যাই, তাহলে কারিগরি শিক্ষার মান কিভাবে বাড়বে? এবং আমি মনে করি যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সরকার তার অবস্থান থেকে হয়তো ফিরে আসতে পারে বা আসবে, এবং কারিগরি শিক্ষার মানের দিকে নজর দিতে হবে। শিক্ষার্থী, আমি বলছিলাম যে বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে কারিগরি, টোটালি একটা বোগাস টাইপের প্রতিষ্ঠান অধিকাংশ। আপনি যে প্রতিষ্ঠানটাকে খুব দেশের ভালো মানের প্রতিষ্ঠান বলেন, আমি আপনাকে যে বলবেন হয়তো শ্যামলীতে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান আপনার দেশে দাবি করেন, আপনি যে নিজে সরজমিন দেখে আসেন যে তাদের যে নীতিমালা আছে, একটা কোর্স চালু করার জন্য কি পরিমাণ ল্যাব থাকতে হবে, কি পরিমাণ থাকতে হবে, সেটা আছে কিনা আপনি ঘুরে এসে দেখবেন যে সেখানেও নাই। মানে কোনো প্রতিষ্ঠান কিন্তু নীতিমালা মানে না। যদি নীতিমালা না মানে, যদি প্রয়োজনে ল্যাব না থাকে, মানসম্মত শিক্ষক না থাকে, তাহলে আপনি কিভাবে কারিগরি শিক্ষার মান বৃদ্ধি করবেন? কারিগরি শিক্ষা এবং সাধারণ শিক্ষার উপর অনেক পার্থক্য আছে। কারিগরি শিক্ষা কিন্তু হাতে কলমে শেখাতে হবে এবং এখানে ল্যাব থাকতে হবে। আপনি তার কম্পিউটার 4 বছর ডিপ্লোমা করে দেবেন, যদি কম্পিউটার আপনার না থাকে, তাহলে আপনি তাকে কিভাবে প্রশিক্ষণ দেবেন? আপনি সিভিলের জন্য আপনি তাকে 4 বছরের ডিপ্লোমা কোর্সে সনদ দিবেন, কিন্তু আপনার সেরকম যদি ল্যাব না থাকে, তাহলে আপনি কিভাবে এই সনদ দিবেন? বা সনদ দিতে পারবেন, কিন্তু সে পাশ করার পরে এখান থেকে যে কোথাও চাকরি করবে পারবে? আপনি জানেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কিছু ইঞ্জিনিয়ার নিয়ে একটি বেসরকারি মোবাইল কোম্পানি চালু করছিল, কিন্তু দেখা যায় যে মোবাইলটি 6 মাস পরে সব মোবাইলগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। পরে তারা সিদ্ধান্ত নিয়েছে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কোনো সনদদারিকে তারা চাকরি দেবে না। কারিগরি শিক্ষার এরকম যদি অবস্থা তৈরি হয়, তাহলে তো দেশের অবস্থা আমাদের কোন দিকে যাবে সেটাই ভাবতে হবে। আমি মনে করি কারিগরি শিক্ষার
বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রতিষ্ঠান তৈরি হবে। ইতিমধ্যে 61টি উপজেলায় কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে এবং টিটিসি বলে যেটাকে, এবং আগামী খুব দ্রুত এই বছরের মধ্যে 20টি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সবগুলো উপজেলায় কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা হচ্ছে এবং সরকারি নানা উদ্যোগ রয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে সেই উদ্যোগগুলো যাতে বাস্তবায়ন হয় এবং শিক্ষক সংকট থাকে। কারিগরি ন্যূনপক্ষে এখনো 40% শিক্ষক সংকট রয়েছে সরকারি কারিগরি প্রতিষ্ঠানে। আর বেসরকারি প্রতিষ্ঠানে কারা পড়ায়? বেসরকারি প্রতিষ্ঠানকে যারা ছাত্র দেখবেন তারাই পড়ায়। অতএব আমি মনে করি সরকারের মানের দিকে নজর দিতে হবে এবং পাশাপাশি ভর্তির সংখ্যা বাড়ানোর দিকে নজর দিতে হবে। জি, ধন্যবাদ। জনাব নিজামুল হক, আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই যে বিভিন্ন মহল থেকে কিন্তু প্রায় এই অভিযোগ করা হয় যে মিডিয়া সবসময় কারিগরি শিক্ষা নিয়ে নেগেটিভ নিউজ করতেই অভ্যস্ত, কারণ সাধারণ শিক্ষাকে তারা যেভাবে ফলাও করে প্রচার করে, মিডিয়ার দৃষ্টিভঙ্গিও কিন্তু এই ক্ষেত্রে আম, একটি অন্যতম কারণ বলে তারা মনে করেন। এ বিষয়ে আপনার কি মতামত? না, আপনি ঠিকই বলেছেন যে সবাইকে তো কারিগরি এগিয়ে আসতে হবে, শুধু সাংবাদিক না, যারা ওইসব কারিগরি শিক্ষা নিয়ে যারা কাজ করেন তাদের উচিত হবে যে বিষয়টি প্রচারের উদ্যোগ নেওয়া। যিনি এখানে একজন দেশের নাম করা একটা ভালো প্রতিষ্ঠানে একজন অধ্যক্ষ আছেন, তিনি বলুন না তিনি কতজন শিক্ষা সাংবাদিককে চেনেন, তিনি কতজন সাংবাদিকের সাথে তার যোগাযোগ আছে। আমি মনে করি, এবং আপনি দেখেন, অথচ যারা শিক্ষা ক্যাডারে যারা আছেন, সাধারণ শিক্ষার কথা বলি, যারা শিক্ষা ক্যাডারে যারা চাকরি করেন তার যেমন শিক্ষা ভবনের কথা বলি, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কথা বলি, তাদের ওখানে মহাপরিচালক থেকে সবাই কিন্তু সাংবাদিকদের সাথে যোগাযোগ করে, তাদের কোন উন্নয়ন কর্মকাণ্ড বা তারা কি পরিকল্পনা নিচ্ছে সাংবাদিকদের অবহিত করে। কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর যেটা রয়েছেন সেখানে কারা আছেন? কারিগরি প্রকৌশলী যারা এখানে আছেন তারা কিন্তু ওটা পরিচালনা করছেন না। ওরা কারা? ওখানে মহাপরিচালক করেন একজন অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তা, ওখানে পরিচালক সবাই অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তা। কারিগরি শিক্ষার নেতৃত্ব কিন্তু কারিগরি যা প্রকৌশলীদের হাতে নেই, এই নেতৃত্ব আমাদের হাতে চলে গেছে। এক্ষেত্রে যারা শিক্ষক এখানে যারা আছেন কারিগরি সেক্টরে তাদেরও অনেক দুর্বলতা আছে, তাদের মধ্যে ক্যাডার নন ক্যাডার নানা ধরনের একটা বৈষম্য আছে, তাদের মধ্যে একটা মতভেদ আছে। এই সুযোগে অ্যাডমিন ক্যাডার কিন্তু এখানে প্রশাসন ক্যাডার কর্মকর্তারা এখানে কিন্তু এই পদগুলো দখল করে আছেন এবং আমি শুনেছি যে এখানে তাদের থাকার তাদের সুযোগ নেই বিধি অনুযায়ী, কিন্তু সেই সুযোগ তৈরি করার জন্য তারা বিধিমালা পরিবর্তন করে যাচ্ছেন যে সব জায়গায় যেন অন্য সেক্টরের কর্মকর্তা এখানে পদায়ন পেতে পারেন। এক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বড় ব্যর্থতা এবং বড় দুর্বলতা কারিগরি সেক্টরে যারা শিক্ষক রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের একটা বড় ব্যর্থতা। তারা কারণ কি আপনি দেখবেন কোন জিনিসটা একজন প্রকল্প কর্মকর্তা তার সবসময় সে প্রকল্প যেটাকে বলে প্রকল্প পিপিই আর কি, যেটাকে বলে প্রজেক্ট প্রোফাইল, সেটা সবসময় লুকিয়ে রাখেন। কারণ কি ওই প্রকল্পের মধ্যে কি কি আছে কাউকে জানতে দেন না, কারণ ওখান থেকে দেখে কোনো অসৎ সুযোগ সুবিধা সে নেওয়া যায় কিনা এটা সে প্রচার করতে চান না। এক্ষেত্রে আমি মনে করি কারিগরি শিক্ষা সেক্টরে যারা শিক্ষক আছেন তাদের এগিয়ে আসতে হবে, কারিগরি শিক্ষা কি প্রকল্প আসছে, কি উন্নয়ন করা হচ্ছে সাংবাদিক অবহিত করতে হবে, তখনই তো সাংবাদিক এই বিষয়টি প্রচার করবে। এখানে আমাদের সাংবাদিক একজন গুরু আছেন দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনে, তিনি তো বিষয়টা জানেন। সাংবাদিকরা নিজ উদ্যোগে যাবে, কিন্তু সাংবাদিককে দুই মাধ্যমে পায়, আর সাংবাদিকরা নিজেরা কোথাও গিয়ে পায় এবং সাংবাদিকদের অনেক অবহিতও করে। এই দুই পক্ষকে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে এবং শিক্ষকদের এগিয়ে আসতে হবে এবং সবাই মিলে আমি মনে করি কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমি মনে করি এখানে যে শিক্ষক আছেন তিনি তার বিষয়টি বুঝতে পেরেছেন যে কারিগরি সেক্টরের কি ব্যর্থতা, শুধু সাংবাদিকদের নয়, সবচেয়ে আগে ব্যর্থতা হলো ওই সেক্টরে কাজ করেন তাদের মধ্যে মতদ্বৈধতা কমাতে হবে। তাদের আপনি জানেন কারিগরি শিক্ষা সেক্টরে যেসব শিক্ষক রয়েছেন তাদের কোনো কার্যকর সংগঠনও নেই। আইডিবি যেমন ডিপ্লোমা প্রকৌশলী যে একটা সংগঠন আছে, তারা যেভাবে ভূমিকা রাখে, সাধারণ শিক্ষা বিসিএস সাধারণ শিক্ষা কর্মকর্তাদের একটা বড় সংগঠন আছে, কিন্তু তাদের সেরকম না, ভালো কোনো সংগঠন নেই। এই আপনি জানেন যে কিছুদিন আগে যে সরকার সিদ্ধান্ত নিল, এই ক্ষেত্রে কারিগরি সেক্টরের শিক্ষকরা কি কোনো আন্দোলন করেছেন? এই বিষয়টা যদি দেশের সাধারণ কলেজগুলোতে যদি বয়সের সীমা তুলে দেওয়ার জন্য তারা সরকার সিদ্ধান্ত নিতে যে কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো বয়সের সীমা লাগবে না, যে কেউ ভর্তি হতে পারে, তাহলে দেশে অবস্থা কি হতো? শিক্ষকরাই আন্দোলনে নামতেন, শিক্ষা ক্যাডারের লোকজন আন্দোলনে নামতেন, এটা মেনে নেওয়া যাবে না। কিন্তু এখানে যারা প্রিন্সিপাল আছেন, যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পলিটেকনিকে যারা অধ্যক্ষ বা শিক্ষক আছেন, তারা কি কোনো ভূমিকা রেখেছেন?
তারা আমাদের তথ্য দেয়, ভাই এটা আসলে মানি না কিন্তু প্রকাশ করে না ভাই, তাহলে আমাদের সমস্যা হবে, এরকম ভীত অবস্থা তারা থাকেন। এইখানে কারিগরি সেক্টরে তাদের নেতৃত্বে এগিয়ে আসতে হবে, তাদের নেতৃত্ব দিতে হবে, তাহলে কারিগরি সেক্টরের উন্নয়ন হবে। জি ধন্যবাদ। ধন্যবাদ জনাব নিজামুল হক, সিনিয়র সাংবাদিক, দৈনিক ইত্তেফাক এবং ইরাবের সাধারণ সম্পাদক। আপনাকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমরা যেতে চাই ইঞ্জিনিয়ার নিহারঞ্জন দাস, সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ, আপনার কাছে। তো আজকের যে আলাপচারিতা আমরা শুনছিলাম তার আলোকে, আপনি একজন সরকারি কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ার, কারণ পেশাগতভাবেও আপনি এই সেক্টরেরই প্রোডাক্ট বলবো। তো সেই ক্ষেত্রে স্যার আমাদের আসলে আর কোথায় কি নজর দেওয়া উচিত, কি করা উচিত, তাহলে যে কারিগরি শিক্ষা ক্ষেত্রে যে পজিটিভ সামাজিক যে দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তন আসবে? ধন্যবাদ। আমরা চমৎকার কথা শুনলাম আমাদের দেশের স্বনামধন্য কয়েকজন ব্যক্তির কাছ থেকে। নোয়ারের শিলিকান উনি চমৎকার বলেছেন, নিজামুল সাহেবও চমৎকার বলেছেন, আমার সারিন উনি বলেছেন। অ্যাকচুয়ালি নিজামুল সাহেব একটু আগে যে কথাটি বললেন যে একক কাউকে দোষারোপ করে লাভ নেই, কারণ এই দেশটা আমাদের, আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারিগরি শিক্ষা যেহেতু আমি আগেই বলেছি যে ওই বর্তমান যে সরকার যখন প্রথম ক্ষমতা গ্রহণ করেন, নওয়াজ খান উনিও বলেছেন যে তখন শিক্ষার হার ছিল কারিগরি 1%। তার মানে কি আমরা অনেক আগে থেকে পিছিয়ে, ওই একটা পিছিয়ে থাকা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টায় যদি সমাজের সকল স্রোত আমরা পজিটিভলি ভূমিকা রাখি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। সেখানে অনেক ড্রব্যাকস থাকবে, কারণ যেহেতু এটা পিছিয়ে থাকা একটা পদ্ধতি, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এবং এখন আমরা সবাই বুঝতে পারছি, বিশেষ করে অভিজ্ঞ মহল, শিক্ষিত মহল, আমরা সবাই বুঝতে পারছি যে কারিগরি শিক্ষা ব্যতীত দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, এটা নিশ্চিত। এখন আমাদের ড্রব্যাকস অনেক আছে, তারপরেও আমরা চেষ্টা করব সবাই মিলে। আমরা একে অপরকে দোষারোপ করে তো আমরা এগিয়ে যেতে পারবো না, সবার সম্মিলিত প্রচেষ্টা হলেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি ব্যক্তিগতভাবে কারিগরি শিক্ষার যে সমস্যাটা দুই একটি বলতে চাচ্ছি। আমি তো ওইভাবে নিজামুল সাহেব বলেছেন, আমাদের ওইভাবেই তো আমরা সরকারি চাকরি করি, আমাদের কথা বলতে হবে আমাদের সরকারের ফেভারে, অথবা আমরা যে কাজ করি তার আলোকে। এখন আমাদের যে সমস্যা মেইন হচ্ছে যে কারিগরি শিক্ষায় যে প্রধান সমস্যা আমরা সবাই জানেন, নিজামুল সাহেব জানেন, সবাই জানেন, আমাদের শিক্ষক স্বল্পতা। কারণ রাতারাতি তো শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব না, প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা। কারণ আমি যে কোয়ালিটিকে ইমপ্রুভ করব, শিক্ষক সংকট কিন্তু অন্তত আমি 20 বছর ধরে দেখে আসছি। 20 বছর ধরে পিএসসি কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কি 20 বছর ধরে কোনো শিক্ষক কারিগরি শিক্ষা নিয়োগ দিয়েছে? আপনার স্টেট প্রকল্প থেকে আপনাদের কিন্তু সাময়িকভাবে কিছু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের যখন জাতীয় তাদের সরকারি হবে, কিন্তু 20 বছর ধরে কিন্তু এই সংকট চলছে। 20 বছর আমি হিসেব করে দেখছি, গুনে 20 বছরের বেশি সময়। নিতাই চন্দ্র সূত্রধর একবার উদ্যোগ নিয়েছিলেন, এরপর যত শিক্ষক ছিলেন তারা কিন্তু সবাই কিন্তু ফেল করছেন, কেউ করেননি। একের পর এক চেষ্টা করে যাচ্ছেন। একটি শিক্ষক ঘাটতিটা যদি পূর্ণ না হয় তাহলে এই যে কোয়ালিটির যে ব্যাপারটা, কারণ প্রধান তো কাজ হচ্ছে শিক্ষকই তো পড়াবে, ওইটার দিকে সরকার নজর দিচ্ছেন এবং আশা করা যাচ্ছে যে ওইদিকে পজিটিভ কিছুটা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, যেটা যেমন আমাদের কারিগরি শিক্ষার যে সিস্টেম, এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সারা পৃথিবীতে ওইটা, তারই আলোকে আমাদের দেশে কিন্তু তাই, মানে সকল ডিপার্টমেন্ট, সায়েন্স, আর্টস, কমার্স, মাদ্রাসা, ভোকেশনাল সবাই কারিগরি শিক্ষায় ভর্তি হইতে পারে, বিশেষ করে ডিপ্লোমা, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং। কিন্তু পলিটেকনিকে যে পড়াশোনাটা করানো হয় তা কিন্তু মূলত সায়েন্স ওরিয়েন্টেড, পুরোপুরি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। আমি নিহারঞ্জন দাস, আমি পড়াশোনা করেছি বুয়েটে, মেকানিক্যাল। আর আমি এখানে জয়েন করার পর থেকেই কোনো না কোনো আমি একটা প্রকল্পে নিয়েছিলাম, প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এখন আমি প্রথমে যে জিনিসটা খেয়াল করেছি, যেমন আমি প্রথম জয়েন করি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক,
সেখানে ম্যাথের কোনো শিক্ষক ছিল না। তখন আমি ম্যাথের ক্লাসটা নেওয়া শুরু করি, এবং ম্যাথের ক্লাস নেওয়ার পর আমি যেটা দেখতে পাই, আমরা সবাই কারিগরি শিক্ষার দুর্বলতা তুলে ধরি, কিন্তু আমাদের যে এই যে পলিটেকনিকে যে পড়তে আসে, শুধু কারিগরি থেকে না, সাধারণ থেকেও আসে, তাদের যে ম্যাথের যে দুর্বলতা, তাদের যে ভিত্তি, যে এটা যে খুব ভালো তা বলা যাবে না। কারণ যেহেতু আমি নিজেই ক্লাস নিয়ে আসছি, আমি খুব কাছ থেকে দেখেছি। আর সেই দৃষ্টিকোণ থেকে বলবো ওই জিনিসটা আমাদের, আর যেহেতু সারা পৃথিবীতেই সবাই সায়েন্স আর্টস কমার্স সব থেকে আসে, এখন ওইটাও আমাদের একটু বিবেচনায় আনতে হবে। আর এখানে একটা কথা আসে যে সবাইকে তো শিখতে হবে, কাউকে তো পিছিয়ে রাখা যাবে না, সেই দৃষ্টিকোণ থেকে সবাই আসে। আর আরেকটি ছিল আমাদের ওই সিস্টেমে, পলিটেকনিকে আগে ছিল একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে আসতো, কিন্তু এখন কিন্তু ভর্তি পরীক্ষাটা হয় না। এখন আমাদের যে নিয়মে হচ্ছে যে জিপিএর ভিত্তিতে ভর্তি। সেই বিচার বিশ্লেষণ করলে যে সমস্যাটা হয়, যে আমাদের যে ছাত্রগুলো আসছে তাদের এই যে সায়েন্সের যে জ্ঞান খুবই দুর্বল, আমার কাছে মনে হচ্ছে খুবই দুর্বল। এবং ম্যাথে যে ওদের দুর্বলতা, সেটা আসলেই উল্লেখ করার মতো না, খুবই মানে দুর্বিষহ। এই জন্য জায়গায় যে একটি কথা আসছে যে ওই আনোয়ার সাহেব বলেছিলেন যে ড্রপ আউটের যে ব্যাপারটা, ওনারা যেহেতু ছাত্রগুলা ওই সায়েন্স, শুধু সায়েন্স থেকে আসে না, সকল ডিপার্টমেন্ট থেকে আসে, তাই এখানে এসে একটা হুচট খায়। কারণ ওরা হয়তো সায়েন্স কেন পড়েনি, যে সায়েন্স নেয়নি, যে ওরা ফিজিক্স ভালো বুঝে না, কেমিস্ট্রি ভালো বুঝে না, ম্যাথ ভালো বুঝে না, কিন্তু যখন এই পলিটেকনিক সিস্টেমে ডিপ্লোমাতে ভর্তি হয়, এসেই ওদের সায়েন্স, সব কিছু সায়েন্স ওরিয়েন্টেড যায়, ফিজিক্স পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে হয়, ম্যাথ পড়তে হয়। এই স্রোতে যারা মানানসই মানায় নিতে পারে তারা এগিয়ে যায়, অনেকেই পারে না, তারা ওই যে ড্রপ আউট খেয়ে যায় অথবা তারা ড্রপ হয়ে যায়। এটা একটা মেইন কারণ আমি মনে করি। এবং আমাদের যে কারিগরি শিক্ষার যে নওয়াজ আলী খান স্যার, উনি খুব চমৎকার বলে গিয়েছেন যে আমাদের শুধু ওই যে উনি বিদেশের যে এক্সাম্পলটা দিলেন, অনেক ছাত্র অনেক এই বিদেশে যাচ্ছে, গিয়ে ঝাড়ুদার সুইপার কাজ করছে, একই সঙ্গে যে দুইজন লোক যায়, একজন এমএ পাস আর একজন টেকনিক্যালি এক্সপার্ট, তখন দেখা যাবে টেকনিক্যালি এক্সপার্ট যে লোক, সে কিন্তু ওই এমএ পাস তার চেয়ে কয়েক গুণ বেশি বৈদেশিক টাকা আর্ন করছে। এটা কিন্তু বাস্তবতা। আমরা যে যাই বলি না কেন, দেশকে এগিয়ে নিতে হলে একমাত্র আমাদের কারিগরি শিক্ষার বৃদ্ধি করতে হবে। শুধু বৃদ্ধি না, গুণগত সম্পন্ন বৃদ্ধি প্রয়োজন। সেই গুণগত সম্পন্ন বৃদ্ধি করার জন্য দরকার আমাদের সম্মিলিত প্রয়াস, সবার চেষ্টা লাগবে। সবাই যদি আমরা এই যে বয়সের যে ব্যাপারটা, এটা সরকারের নীতি নির্ধারণের বিষয়। কিন্তু আমি যে একটি কথা বলতে চাই, বয়স্ক এই যে আমাদের সিস্টেমের যে সমস্যাগুলা, যেমন আমরা গত বছর একটা ঘটনা দেখেছি, রাজশাহী পলিটেকনিক একজন প্রিন্সিপালকে লাঞ্ছিত করা হয়েছে। এগুলো অনেক কিন্তু ঘটনা ঘটতেই পারে, কিন্তু এই সমস্ত ঘটনাগুলোর সঙ্গে যারা জড়িত, তাদের বেশিরভাগই কিন্তু এই বয়স্ক ছেলেমেলে। এবং অ্যাকচুয়ালি বলেছেন, অনেক বক্তাই বলেছেন যে অপরাজনীতি, অ্যাকচুয়ালি অনেকেই বলে ছাত্রলীগ, যারা অরিজিনাল যে ছাত্রলীগ, তাদের যে মূলনীতি, সেই ধারায় চলে তো সমস্যা নেই। এখন আমি একটু এক্সাম্পল দিই। আমি যখন বুয়েটে পড়াশোনা করি, আমি সেই 90 শতকে 89 ক্লাস শুরু করি, তখন আমি দেখেছি যে এক একটা হলে ছাত্রলীগ করে হয়তো 10 জন, 20 জন, 15 জন, কিন্তু বাস্তব চিত্র হচ্ছে, যেমন আমার গ্রাফিক আর্টস অথবা ঝিনাইদহ পলিটেকনিক, মুন্সিগঞ্জ পলিটেকনিক, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক, এখন দেখা যাচ্ছে যে 100% ছাত্রলীগ। এটা একটু চিন্তার বিষয়। 100% ছাত্রলীগ কি করে হয়? কারণ আমরা তো দেখে আসছি খুব কম ছাত্রলীগ। এমন কি ঘটলো যে রাতারাতি সবাই ছাত্রলীগে চলে আসবে? হোস্টেলে হলে দেখা যায় যে সরকারি দল না করলে হয়তো বা থাকার কোনো সুযোগ নেই, সঙ্গত কারণেই তারা। যাচ্ছি না, এই যে আরেকটি সমস্যা, এই যে বয়স্ক যদি চলে আসে, অনেকে তো আসতে পারে রাজনীতি করার জন্য, ওই জিনিসটা চিন্তা হয়তো আসবে, কারণ তখন আবার অরাজকতা বৃদ্ধি পাবে। এবং মানে স্যার বলেছেন যে একজন যে ধরেন 18 বছরের ছেলে, তার সঙ্গে যদি বসে একজন 60 বছরের বৃদ্ধ অথবা 55 বছরের বয়স্ক লোক, তখন তো একটা মানানসই হবে না।
এই সব চিন্তা করেই হয়তো সরকার নীতিগত সিদ্ধান্ত নিবে, এবং সরকার সহ সবাই চেষ্টা করছেন কি যে কারিগরি শিক্ষাকে যেন সামনে এগিয়ে নিয়ে যায়, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাকে একসঙ্গে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু সবাই করছেন, এবং আমাদেরও টার্গেট তাই। কিন্তু হয়তো আমরা অনেক সময় পেরে উঠছি না, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি আমাদের মধ্যে দেশপ্রেম থাকে, আমরা যদি দেশপ্রেমে উজ্জীবিত হই, এবং সবাই যদি আমরা নৈতিকতার প্রশ্নে যদি আমরা আপোষ না করি, তাহলে আমরা এগিয়ে যাব। কিন্তু নৈতিকতার দিক দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের আদর্শিকতা থাকতে হবে, সততা থাকতে হবে। সততা যদি না থাকে তাহলে তো হবে না। এখন আমাদের টার্গেট থাকে যে আমরা শুধু অবৈধ উপায়ে উপার্জন করব, তাহলে তো হবে না। আমাদের চাওয়া পাওয়ার যে লাগাম, সেটাকে কনভার্জেন্ট করতে হবে। চাওয়া পাওয়ার লাগাম যদি ডাইভার্জেন্ট হয়, অর্থাৎ আরো চাই, কারণ এটা তো শেষ নেই, চাওয়া পাওয়ার তো শেষ নেই। কিন্তু চাওয়া পাওয়ার শেষটা কখন হবে? যখন আমাদের কন্ট্রোলিং হবে। কারণ আমাদের সবাইকে তো মরে যেতে হবে। আমি যাচ্ছি মরে যাই, আর ঢাকা শহরে আমার বাসা থাকে, 6 তলা থাকে, 7 তলা থাকে, গাড়ি থাকে, আমাকে তো লাশটাকে তো আমাদের ঘরে তুলবে না, বাইরে রাখবে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তো সব, আর আমাকে তো মারা যেতেই হবে। যে আমাদের এত অর্থ সম্পদ, এত চিন্তা করে কি লাভ? এই যে আজকেই এই কথা বলার উদ্দেশ্য, আমাদের গ্রাফিক আর্টসের এক স্টুডেন্ট, সে 93-94 শাসনের ছাত্র, সানা, সে আজকে সকালে মারা গিয়েছে। তার বয়স ছিল 45। তখন আমি উপলব্ধি করলাম, এই যে তার এত বাড়ি, সে এত পরিবার পরিজন, মারা যাওয়ার পর তো কিছু থাকবে না। আমাদের কেন এত ডাইভার্জেন্ট থাকবে যে আমার আরো চাই, আরো চাই, আরো চাই? আমাদের তো নির্দিষ্ট একটা বাইরে চাওয়াটা ঠিক না। কারণ অতিরিক্ত টাকা হলে কি হয়, একটা খারাপ উপাধি হয়ে যায়, তখন আমরা মানুষকে মানুষ মনে করি না। তাই আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আমি বলবো যে আসুন আমরা দেশপ্রেমে উজ্জীবিত হই, আমরা দেশকে ভালোবাসি, এবং একমাত্র কারিগরি শিক্ষাই হতে পারে উন্নত রাষ্ট্রে পরিণত করার মুখ্যম হাতিয়ার। আসুন সবাই মিলে কারিগরি শিক্ষার মান কিভাবে বৃদ্ধি করা যায়, কারিগরি শিক্ষার সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায়, সেই ব্যাপারে আমরা কাজ করি। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা একটা সুন্দর দেশ উপহার দিতে পারবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। আপনাদেরকে আজকে আমাদের আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল যে কারিগরি সেক্টরে যে সমস্যা রয়েছে সেইগুলো আমাদের যেমন নিরূপণ করা, তেমনি সমাধানের পথ কি আমাদের সেই দিকেও আলোকপাত করা। তো আমরা যদি সেইটা করতে পারি তাহলে আসলে সত্যিকার অর্থে একদিন দুদিন নয়, কারণ আমরা জানি যে দীর্ঘদিনের সরকারের যে প্রচেষ্টার ফলে কারিগরি সেক্টরে কিন্তু দিনকে দিন কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গির প্রতি পরিবর্তন আসছে, সময়ের পরিবর্তন আসছে, এবং এটা পরিবর্তন আরো যে আসবে সেটা কিন্তু আমরা অনুমান করতেই পারি। এবং আমরা জানি শুরুর দিকে সরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো ছিল এবং কারিগরির অন্যান্য সেক্টরে যে প্রতিষ্ঠানগুলো ছিল, তার সাথে সাথে কিন্তু বেসরকারি উদ্যোক্তারাও কিন্তু এখানে এগিয়ে এসছেন। হয়তো অনেক প্রতিষ্ঠানই এমপিওভুক্ত নয়, নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই বিভিন্ন বেসরকারি উদ্যোক্তারা কিন্তু এইসব প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তো আমাদের মধ্যে ইতিমধ্যেই সংযুক্ত হয়েছেন নুরুন্নবী সিদ্দিক সোয়েন, যিনি দীর্ঘদিন মিডিয়াতে কাজ করেছেন এবং কারিগরি সেক্টর সম্পর্কেও তার যথেষ্ট গবেষণাও রয়েছে। সে হয়তোবা আগেই আমাদের সাথে সংযুক্ত হওয়ার কথা, যে কোনো নিশ্চয়ই হয়তোবা পরিপার্শ্বিকতার কারণে তার কিছুটা হলেও আম, দেরি হয়েছে। তো আমরা তাকে একটু কথা বলার সুযোগ দিতে চাই। আমরা নুরুন্নবী সিদ্দিক সোয়েন, আপনার কাছ থেকে শুনতে চাই আমাদের যে আজকের আলাপচারিতা, যে আমরা হয়তো সমালোচনা অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদের আসলে এই কারিগরি শিক্ষার হার এবং মান যদি আমরা বৃদ্ধি করতে চাই, এবং শিক্ষার্থীদের যদি আহ, সম্পর্কে যে এই কারিগরি শিক্ষা নিয়ে যে ভ্রান্ত ধারণা রয়েছে বা কিছুটা হীনমন্যতা রয়েছে আমি বলবো, সেক্ষেত্রে কিভাবে একটা পজিটিভ পরিবর্তন আনা সম্ভব, আপনি যদি অতি সংক্ষেপে বলতেন। আমরা শেষ পর্যায়ে আছি আজকের এই আলাপচারিতার। জি, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ এই আয়োজনে যারা অংশ নিয়েছেন, আমি আসলে একেবারে কারিগরি জটিলতায় ঠিক টাইমে অংশ নিতে পারিনি, আমি আসলে পারতেছিলাম না বাসা থেকে। এই তো যাই, পুরোটা শুনতে পারলে ভালো লাগতো। আমি হয়তো শোনার জন্যই আমি আজকে অংশ নিতে চেয়েছি, যে একটা প্রোগ্রাম, ভালো একটা টপিক,
কারিগরি শিক্ষা নিয়ে, যেটা আমাদের জন্য খুবই দরকার। বাট একটা জিনিস আমি যেটা বলতে চাই, আমি যেহেতু কারিগরি শিক্ষা নিয়ে এই আমাদের সাইক গ্রুপের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, তো আমি একাডেমিক ডেভেলপমেন্টটা নিয়ে যখন কাজ করতেছি, তখন আমার কাছে যেটা মনে হয়েছে যে এই শুধুমাত্র যদি এবারে ভর্তির বিষয়টাই বলি, কিংবা এই করোনা কালে কারিগরি শিক্ষার চলমান ক্লাস টাস নিয়ে আমরা একটু যথেষ্ট পাই, ওরকম উদ্যোগটা খুব চোখে পড়ে না। সেটা সরকারি হোক বেসরকারি হোক, সবাই যেন বেশি একটু চুপসে যান, মানে অতটা ফ্রন্ট লাইনে তারা নাই। এবার আমরা যেটা দেখলাম, প্রচারণা খুবই কম। একই সময়ে এসএসসি এবং কারিগরি শিক্ষার অ্যাডমিশন শুরু হয়ে গেল, আর সরকারি পর্যায়ে আবেদন নেওয়া হলো, কিন্তু ওইভাবে কিন্তু প্রচার আমরা পিছিয়ে গেলাম। যার কারণে কিন্তু আশানুরূপ ফল, যেমন আমরা বয়সের বার তুলে দিয়েছি যে সরকার যে চিন্তা ভাবনা করে, তাতেও কিন্তু আমরা বেশি ফল পাইনি। আবার ভর্তি সিস্টেমেও আমরা একটা যেটা দেখি যে অনেক ভালো ছাত্রও ঢাকায় চান্স পাচ্ছে না, তাকে ঢাকার ছাত্র সে নীলফামারীতে চান্স পেয়ে যাচ্ছে, কিংবা বরগুনাতে চান্স পাচ্ছে। এই যে একটা মানে সে কিন্তু ঠিকমতো আর কন্টিনিউ করতেছে না, হয়তো বা সে কলেজে ভর্তি হয়ে যাচ্ছে। অনেক অনেক স্টুডেন্টের এরকম কথা আমরা জানতে পারছি। তো এই কারণে আমার মনে হয় যে সরকার যদি কার্যকরভাবে উদ্যোগ নিচ্ছে, অনেক উদ্যোগই নিচ্ছে যেটা দৃশ্যমান, কিন্তু সেই উদ্যোগটাকে আরো আগা নিতে হবে মানুষের কাছে। অভিভাবকরাও সচেতন না যে তার ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে তার ভবিষ্যৎটা কি, তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নর্মাল ডিগ্রি করে কি করবে, সেখানে কারিগরি শিক্ষার মতো একটা যে শিক্ষাটা খুবই প্রয়োজন, সেই জায়গাটাতে আমরা অভিভাবকরাও কেন জানি পিছিয়ে যাই। প্রথম দিকে হ্যাঁ চিন্তা করি, কিন্তু ভর্তির যখন সময় আসে তখন মনে করি না, কলেজে আবেদন করাই। তো সেই জায়গাটাতে আসলে এখন অনেকগুলো প্রাইভেট পলিটেকনিক আসছে, 500-র উপরে প্রাইভেট পলিটেকনিক, কিন্তু সেই মানটা নিয়েও তো আমাদের অনেক প্রশ্ন আছে। সরকারি পলিটেকনিক গুলোতেও যে সমস্যা আছে, তো সেই জায়গাটাতে সবাই কাজ করতেছি, আমরা বলতেছি বড় বড় প্রজেক্ট আসতেছে, কিন্তু সেই মানের কাজটা মানুষের তৃণমূলে পৌঁছাইতে মনে হয় আমরা ব্যর্থ হচ্ছি। নানাভাবে আমরাও চেষ্টা করছি, কিন্তু কেন জানি ওই মানুষকে ওইভাবে আগ্রহ তৈরি করা যাচ্ছে না। তো আমার মনে হয় এটা নিয়ে বিশদ গবেষণাই দরকার, যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিজেরা করতে পারে। সরকারের শিক্ষা মন্ত্রণালয় তারা আরো একটু বিশেষ সেলের মাধ্যমে কাজটা আগা নিতে পারে। আমি এই সংক্ষিপ্তভাবে এটুকুই বলছি, পরে যদি সুযোগ পাই বলবো, না হলে আমি আপনাদের কথা শুনতে চাই। ধন্যবাদ আমাদের এডুকেশন ওয়াচের সম্পাদক খলিল ভাইকে, উনি আমার খুবই প্রিয়ভাজন, আজকের এই আয়োজনে আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ জনাব নূর নবী সিদ্দিক আপনার সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য, এবং শেষ মুহূর্তে হলে আপনাকে সংযুক্ত হওয়ার জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানিয়েছি। তো আমরা এই কারিগরি শিক্ষাতে সত্যিকার অর্থেই যে অনেক অভিযোগ করেন যে না, মিডিয়ার দৃষ্টিভঙ্গি হয়তো নেগেটিভ, কারণ আমরা মিডিয়াতে যে সংবাদগুলো ছাপায় অনেক ক্ষেত্রেই দেখি যে হয়তো নেগেটিভ সংবাদগুলোই প্রকাশিত হয়। আসলে মিডিয়ার কিন্তু সংবাদ তৈরি করে না, মিডিয়ার সংবাদ পরিবেশন করে। সুতরাং যে সেক্টরের সমস্যা আছে সেইগুলো মিডিয়া তুলে ধরবে এমনটাই কিন্তু প্রত্যাশিত। সেই ক্ষেত্রে কিন্তু মিডিয়াকে কোনোভাবেই দোষারোপ করার সুযোগ আছে বলে আমার মনে হয় না। এডুকেশন ওয়াচ তার ক্ষুদ্র প্রচেষ্টার আঙ্গিকে আজকের এই কারিগরি সেক্টরের যে সমস্যা বিরাজমান এবং সেটাকে উত্তরণ কিভাবে সম্ভব সেই বিষয় নিয়েই কিন্তু আমরা আজকের এই আলোচনার আলোকপাত করেছিলাম, এবং সেখানে কারিগরি শিক্ষার কিভাবে হার বৃদ্ধি করা যায়, গুণগত মান কিভাবে বৃদ্ধি পায়, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের যে সম্মানিত অতিথিবৃন্দ তারা কিন্তু তাদের মূল্যবান পরামর্শ বক্তব্য রেখেছেন। নিশ্চয়ই আমাদের কারিগরি শিক্ষার এরকম আলোচনা যখন হবে, পজিটিভ বিষয় দৃষ্টিভঙ্গির একটি আমূল পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনের প্রভাব কিন্তু আমরা সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করব। আমি অত্যন্ত আশাবাদী থাকতে চাই, কারণ অতি বাস্তবতার আঙ্গিকেই যদি আমরা দেখি তাহলে দেখব যে যেখানে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মাস্টার্স হোল্ডার ডিগ্রি আলা ডিগ্রিধারী, যেমন দেখা যায় যে কোনো কোম্পানির হয়তো মার্কেটিং এ চাকরি করার জন্য 10-12 হাজার টাকা বেতনের জন্য তারা হাজার হাজার প্রার্থীর সাথে যোগ হচ্ছেন, সেখানে কারিগরি সেক্টরে দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু যোগ্য লোক পাওয়া যাচ্ছে না।
এই সীমাবদ্ধতা কিন্তু আমাদের দেশে যেমন আছে, আন্তর্জাতিক অঙ্গনেও আমরা দেখেছি অনেক দেশে কিন্তু আহ, যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষতা আছে তাদের কিন্তু বেতন ভাতা সুযোগ সুবিধা অনেক বেশি। সুতরাং আমাদের বাস্তবতার আলোকে কিন্তু আসতে হবে, আমাদের এই বাস্তবতা উপলব্ধি করতে হবে। তাহলে আমরা যে মধ্যম আয়ের দেশে যেতে চাই, উন্নত রাষ্ট্রের কাতারে যেতে চাই, সেটি কিন্তু আমাদের সহায়ক হবে। আমরা জানি যে আমাদের দেশ জনসংখ্যার ভারে ভারাক্রান্ত। এই জনসংখ্যাকে যদি সত্যিকার অর্থেই আমরা জনসম্পদে পরিণত করতে পারি, তাহলে কিন্তু জনগণ কখনোই কিন্তু বোঝা হবে না। এবং সেই জন্য সবচেয়ে বেশি কিন্তু দরকার আমাদের কারিগরি শিক্ষা, যারা দেশ বিদেশে কর্মসংস্থানের সাথে সাথে রাষ্ট্রের জন্য, দেশের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে। কিন্তু এই ক্ষেত্রেও আমরা একটি বিষয় কিন্তু উল্লেখ না করলেই নয়, দুর্নীতির যে বিষয়টা আমরা উল্লেখ করতেই চাই। কিন্তু আমাদের যদিও সরকার জিরো টলারেন্স এর কথা বলছে দুর্নীতির ক্ষেত্রে, কিন্তু সেইটি সামগ্রিকভাবে সমাজের সর্বক্ষেত্রে কিন্তু আসলে এখনো কার্যকর করা যায়নি। আমরা এই করোনা কালেও দুর্নীতির নানা রকম চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। সুতরাং এই কারিগরি সেক্টরেও যে অর্থের বরাদ্দ থাকে তার যদি সুষম বন্টন হয় এবং উন্নয়নের জন্য সত্যিকার অর্থেই যদি ব্যয় করা হয়, তাহলে কিন্তু সেই কারিগরি শিক্ষার ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসবে বলেই আমরা মনে করি। আমরা আশাবাদী থাকতে চাই যে অদূর ভবিষ্যতে একসময় আমরা যেমন দেখবো যে এখন কলেজে ভর্তির জন্য যেভাবে যুদ্ধ হয়, ভর্তি যুদ্ধ, কারিগরি শিক্ষার ক্ষেত্রেও কিন্তু সেই যুদ্ধ অচিরেই শুরু হবে। কারণ দৃষ্টিভঙ্গির যখন পরিবর্তন আসবে তখন কিন্তু আর খুব বেশি বেগ পেতে হবে না। এই সেক্টরের যারা উদ্যোক্তা আছেন, যারা বেসরকারি ভাবে এগিয়ে আসছেন এই সেক্টরের উন্নয়নের জন্য, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করতে চাই। আপনারা যারা আজকের সংযুক্ত হয়েছিলেন তাদের প্রতি আমি আবারও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এডুকেশন ওয়াচের পক্ষ থেকে। আপনারা আম, আপনাদেরকে আর স্বাগত জানাচ্ছি। পরবর্তীতে আপনারা এডুকেশন ওয়াচের সঙ্গে থাকবেন, এদেশের শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আজকের আলোচনা অনুষ্ঠান। আসসালামু আলাইকুম।